এরপর বলছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যান্ড এন্টিটি মাস্ট নরমালি প্রেজেন্ট এ ক্লাসিফাইড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন সেপারেটিং কারেন্ট এন্ড নন কারেন্ট অ্যাসেট এন্ড লায়াবিলিটি। আমরা জানি যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দুই ধরনের হয়ে থাকে, আমরা প্রেজেন্টেশন করি লিকুইডিটি বেসিসে, আমরা বলি যে কারেন্ট এবং নন কারেন্ট এই ধরনের দুটো ভাগে আমরা ভাগ করে থাকি, তাই না? সো কারেন্ট আর নন কারেন্ট ভাগে আমরা যখন ভাগ করি তখন আমাদের হচ্ছে যে এইটা হচ্ছে আপনার এটা করতে হয় যে কারেন্ট এবং নন কারেন্ট ভাগে আমরা করে থাকি। সো এটা আমরা দেখলাম। এরপর বলছি only if the presentation based on the liquidity provides information that is reliable and more relevant may current and non-current split may be split be omitted. এই কথাটা কি বলছি বলেন তো, কেউ একজন বলেন তো আমি কথাটা কি বোঝানোর চেষ্টা করছি এখানে প্লিজ। একটা কথা লাস্ট বলা আছে, only if a presentation based on liquidity provides information that is reliable and more relevant may the current and non-current split be omitted. মানে কারেন্ট এন্ড নন কারেন্ট অ্যাসেট অথবা লায়াবিলিটি এই প্রেজেন্টেশন থেকে আপনি অমিট করতে পারবেন কোন কোন ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আগের দিন বলেছিলাম, বলবেন কেউ একজন? স্যার যখন স্যার আমার কম্বাইন্ড ব্রেকডাউন হয়ে যাবে। ওকে ওকে, মানে হ্যাঁ ইউ আর রাইট উনি বলে ফেলছেন। সেটা হচ্ছে যখন কম্বাইন্ড ব্রেকডাউন শুরু হবে, ব্রেকডাউন না আপনি বলবেন হচ্ছে যদি কোনো আপনার কোম্পানি যদি গোয়িং কনসার্ন কোশ্চেন থাকে, মানে কোম্পানিটা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, তখন এটাকে ব্রেকআপ বেসিসে প্রেজেন্টেশন বলে এবং সেখানে এইভাবে ভাগাভাগি করার দরকার নেই, তখন লিকুইডেশন বেসিসে। ইউ আর রাইট, ফাইন। তাহলে আপনার মনে আছে গত ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম এটা। এবার মনে পড়েছে অন্যদের যে আমরা ডিসকাস করছিলাম যে গত ক্লাসে? ওকে, সো আমরা এখন পরেরটায় যাই। আচ্ছা, এবার বলেন যে কারেন্ট অ্যাসেটের সংজ্ঞা আর কারেন্ট লায়াবিলিটির সংজ্ঞা কেউ একজন বলবেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কারেন্ট অ্যাসেট? কারেন্ট অ্যাসেটটা আগে একজন কেউ বলেন প্লিজ, আমাকে কেউ একজন কারেন্ট অ্যাসেটের সংজ্ঞাটা একটু বলেন। স্যার যে অ্যাসেটগুলো সাধারণত asset which can be converted into cash within 1 year. এটা কি সবাই একমত? জি স্যার। না স্যার কারেন্ট অ্যাসেট তো ইয়ে হতে পারে স্যার, অ্যাসেট তো এখান থেকে কিছু অংশ আবার নন কারেন্ট হতে পারে স্যার। হোক সেটা সমস্যা নাই, কিন্তু যে সংখ্যাটা কে দিল আমাকে এই কথাটা বললো কি যে 1 বছরের ভিতরে কনভার্টেড হবে ইনটু ক্যাশ, সেটাকে কারেন্ট অ্যাসেট বলছে। কে বলছে? কনজাম্পশন হতে পারে স্যার। আচ্ছা হ্যাঁ এটাই স্যার, 1 বছরের মধ্যে যেটার ইয়ে শেষ হবে, সুবিধা 1 বছর বন্ধ থাকে। 12 মান্থস। এখানে একটু ধরেন আমরা একটু ক্লিয়ার করি যে আপনারা অলমোস্ট জানেন বাট একটু আমরা খেয়াল করি না। এই কারণে আমি বলছি না এই ক্লাসটা আমি খুব স্লো যাচ্ছি, বিকজ এই ছোট ছোট কনসেপ্ট গুলো যদি গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন, আপনাকে আটকাইতে পারবেন লোকজন, একটা টিপস দিয়ে দিবে। আমি যদি আপনাকে এখন কোশ্চেন করি যে 1 বছরের বেশি সময়ের হলেও আমি কারেন্ট অ্যাসেট নিতে পারবো, বলেন এটা কিভাবে সম্ভব কিনা? আমি তো বললাম এটা কি সম্ভব কি সম্ভব না, যে আপনার কথা বলেন আমি অ্যাগ্রিড যে 1 বছরের ভিতরে কনভার্ট করা যাবে ইনটু ক্যাশ, বা 1 বছরের ভিতরে মেয়াদের যেগুলো সেগুলো আমাকে কারেন্ট অ্যাসেট বলবো। কিন্তু আমি বললাম যে 1 বছরের বেশি হওয়ার পরেও কারেন্ট অ্যাসেট আমি ঢুকাইতে পারবো, কি বেসিসে পারবো এটা কেউ এক্সাম্পল দিতে পারবেন বা আমার সাথে এগ্রি করেন কিনা এটা, বা ডিসএগ্রি করলে করেন? স্যার মনে হয় না স্যার। আচ্ছা একটা আমি একে পড়ি কি বলছি তারপর। স্যার একটা উদাহরণ মনে হয় দেওয়া যেতে পারে স্যার, আমি সৌরভ বলছিলাম। জি বলেন প্লিজ। স্যার রিসিভেবলটা হতে পারে, কারণ আমি 1 বছর অ্যাজাম করে দিছি কারেন্ট অ্যাসেটে, বাট ওটা হয়তো 1 বছরের বেশিও লাগতে পারে, তো ওইটা তো স্যার কারেন্ট অ্যাসেটে আসতে পারে আমার মনে হয়। আচ্ছা ওর সৌরভের কনসেপ্টটাও অনেকটা আসছে, আমি একটু ক্লিয়ার করি তাহলে। আমি ইচ্ছে করে কোশ্চেনগুলো কেন করি আপনাদের মাথায় যাতে এই কন্ট্রোভার্সি ডিসকাশন মাথায় থেকে, যেটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। হ্যাঁ আমরা এই প্রফেশনাল লেভেলে পড়ছি, আমাদের অনেকে সিএমএ পরীক্ষা দেয়, সিএ পরীক্ষা দেয়, বারবার আমরা খারাপ করি, আমাদের কিছু বেসিক জায়গাগুলো একটু আইএস 1 কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা উচিত, বাট এইসব জায়গাগুলো এখনো অ্যাম্বিগুইটি, সবাই একমত হতে পারছি না, এই কারণে আমি ক্লিয়ার করি। এখানে কি বলছি কারেন্ট অ্যাসেটের সংজ্ঞা কি বলছি দেখেন, আর cash equivalent asset held for collection, sales or consumption within the entity its normal operating cycle. আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি ইম্পোর্ট করেন র মেটেরিয়াল, ঠিক খেয়াল করেন, হ্যাঁ ইম্পোর্ট করেন র মেটেরিয়াল করে বিক্রি করে ফেলেন, সো এটা আপনার নর্মাল কোর্স। আর একটি কি হয় যে আপনি হচ্ছে
প্রোডাক্ট তৈরি করে বিক্রি করেন। এখন আপনি বলেন যে লেটস সে আপনারা কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কেউ কাজ করেন? এখানে কেউ আছে এখানে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন? জি জি স্যার। কে আছেন প্লিজ? রনি কি প্রোডাক্ট নিয়ে বিক্রি করেন রনি হালদার? এটা হচ্ছে রটোগ্রেভিয়ার প্রিন্টিং সিলিন্ডার, যেটা ফয়েল পেপারে প্রিন্ট হয়, ওই সিলিন্ডার। ও সিলিন্ডার তৈরি করেন। আচ্ছা, আর নরমালি এফএমসিজি করেন কেউ আছে? ধরেন মানে ডেইলি প্রোডাক্ট যেমন আছে, ওনার অপারেশনটা স্টাইলটা ডিফারেন্ট, কেউ আছে? যেমন আমি একটা উদাহরণ দিই, আমি নিজে একটা উদাহরণ দিতে সুবিধা বুঝতে, আমি একটু সিম্পলিফাইড করার জন্য বলছি। আমি কল্লোল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, সিএফও ছিলাম 2010 থেকে 2014 পর্যন্ত। তো দুইটা প্রোডাক্টের উদাহরণ দিতে পারি। একটা জেট নামে আপনারা সবাই চিনেন, জেট ডিটারজেন্ট, অথবা হচ্ছে ফে টিস্যু। তো আমরা এটা কিন্তু এক বছরের ভিতরে এটা প্রোডাকশন হয়ে যায়, এক বছরের ভিতরে সেল করে ফেলি। সো আমার অপারেটিং সাইকেল ইজ লেস দ্যান 1 ইয়ার। কিন্তু এবার আসেন, আমি এর আগে শান্তায় কাজ করতাম, শান্তা হোল্ডিংস লিমিটেড। আই ওয়াজ দ্য জিএম ফাইন্যান্স অফ শান্তা প্রপার্টিজ লিমিটেড, তখন প্রপার্টিজ ছিল। কিন্তু শান্তার যে নরমাল অপারেটিং সাইকেল কত বলেন তো? একটা বিল্ডিং কি, একটা অ্যাপার্টমেন্ট কি এক বছরের ভিতরে তৈরি করে বিক্রি হয়ে যায় না বেশি সময় লাগে? বেশি সময় লাগবে। তাহলে শান্তার সেল করবেও, প্রোডাকশন করবে এক বছরে বেশি সময় ধরে, সেলও করবে এক বছরের বেশি সময় ধরে। সো শান্তার ক্ষেত্রে তার নরমাল অপারেটিং সাইকেল ইজ মোর দ্যান 1 ইয়ার। ঠিক আছে? তাহলে বোঝা গেছে আমি কোন জায়গায় হিট করলাম? আমি একটা উদাহরণ দেই আপনাদের। তাহলে এখন দেখেন, নরমালি অপারেটিং সাইকেল যদি লেস দ্যান 1 ইয়ার হয়, তাহলে তো আপনি কারেন্ট অ্যাসেট 1 ইয়ার। বাট যদি এমন হয়, আমি আপনাদেরকে একটু সবাইকে রিকোয়েস্ট করি যে কথা বলার পর আমি বারবার দেখেন, আমি কিন্তু এখানে মিউট করতে পারি। এটা ধরেন একটা স্মার্ট, আমরা যখন এই ডিজিটাল যুগে না, আমরা অফিসগুলো মিটিং করি, তারপর আমরা ক্লাস করি, সব জায়গায় হচ্ছে যে আমি একটা কমন এটিকেট আজকে থেকে মাথায় রেখেন, সেটা হচ্ছে যে আমি যখন কথা বলবো না তখন মিউট করে রাখবো। এটা হচ্ছে কমন নিয়ম, মানে এটা আমাদের হাত চলতেই হবে। মোবাইল ইউজ করলে মিউট করা যায়, ল্যাপটপ ইউজ করা যায়। আরেকটা হচ্ছে যে ধরেন আমি ওয়েল প্রপার ড্রেস পরা নাই, ধরেন আমি মাঝে মাঝে অফ করছি, আমি একটা মোবাইল ফোন তুলতে গেলাম, ফ্যান বন্ধ করলাম অথবা এসি বন্ধ করলাম, আমি মাঝে মাঝে দেখবেন যে ভিডিওটা অফ করে নিচ্ছি। সো এই মুভমেন্টটা নরমালি আমি বসে আছি আপনাদের ফেস করে, মনে হচ্ছে সামনাসামনি কথা বলছি, আপনি আমার হাসি দেখছেন, কথা বলছেন। বাট আমি যদি কোনো কারণে ধরেন একটু বাইরে একটা ছোট্ট কাজ করলাম অথবা একটা আর্জেন্ট কাজ করলাম, তখন আমি কিন্তু মিটিং এ থাকবো, মিটিং থেকে বেরোয় যাবো না, ভিডিওটা অফ করে রাখবো। আর যখনই প্রেজেন্টেশন কথা বলবো তখনই অন করবো, আদারওয়াইজ আমি না কথা বললে অফ করে রাখবো। এটাই হচ্ছে নিয়ম। থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। সরি যে বারবার বলছি, এই কারণে কি, কারণ কেউ একজন কথা বলতে বলতে অন রেখেই ভুলে তার ফ্যামিলির কারোর সাথে কথা বলছে, তো অন্যরা যে ডিস্টার্ব হচ্ছে, তো এটা সবার জন্যই বলা, এটা কেউ মন খারাপ করেন না, মাইন্ড করেন না। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম, এই লাইনটা পরে বলতেছিলাম, অ্যাসেট হেল্ড ফর ট্রেডিং উইদিন 12 মান্থস, অল আদার অ্যাসেট আর নন কারেন্ট। আচ্ছা, তাহলে এবার বলেন যে নরমালি আপনার হচ্ছে যে এক বছরের ভিতরে ওই সংজ্ঞাটা আপনার ঠিক আছে পারফেক্টলি, বাট এমন যদি হয় যে আমার ইনভেন্টরিটা এক বছরের বেশি সময় ধরে তৈরি হয়, আমার এই ইনভেন্টরিটা কিন্তু আমাকে অবশ্যই কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাইতে হবে। ঠিক আছে? রিয়েল এস্টেট কোম্পানির যে আপনার ইনভেন্টরি গুলো, এটা এক বছরের বেশি সময় তার রাখা লাগতে পারে, বাট স্টিল ইট ইজ কারেন্ট অ্যাসেট। আমার সংজ্ঞাটা এবার ক্লিয়ার বুঝতে পারছেন? এক্সেপশনটা বুঝাই দিলাম। নরমালি তো এক বছরের জিনিসটা ঠিক আছে, বাট এটা এক্সেপশন দিলাম। এখন কি এই আমাদের প্রথমে যে কোশ্চেন করছিলেন আমাদের স্বপন অথবা রনি হালদার, এখন কি জিনিসটা বোঝা গেছে প্লিজ ব্রাদার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলি, এরপর কারেন্ট লায়াবিলিটি আর ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা সংজ্ঞাটা কি বলতে পারেন? হোয়াট ইজ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট? অ্যাডভান্স পেমেন্ট করি বা হচ্ছে আইইউর এগেইনস্টে পেমেন্ট করি, যেটা খুব শর্ট টার্মের মধ্যে আমি এবার রিফান্ড পাই, এগুলি ক্যাশ ইকুইভ্যালেন্ট পর্যায়ে। ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ, এফডিআর। হ্যাঁ হ্যাঁ, রাইট। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ধরে নেওয়া হয় নরমালি যে 3 মাসের ভিতর কনভার্টেবল, মানে ওই যে আমরা সব বলি না, চাহিদা মাত্র এর গ্রাহককে দিতে বাধ্য থাকিবেন, নোটে গায়ে লেখা থাকে, প্রাইস মডেল লেখা থাকে, তার মানে এফডিআর ইজ অলসো এ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তারপরে ক্যাশ ইটসেলফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে এই আইটেমগুলো যেটা কনভার্ট করা যায়, আপনি প্রাইস বন্ড কিনে রাখছেন, আদার কারেন্সি আপনার ক্যাশে ডলার বা পাউন্ড কোনো কারণে কিনে রাখছেন আপনার কিছু সেটেলমেন্টের জন্য, দিস ইজ অলসো ইওর
ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। সো ক্লিয়ার, আমরা জানা জিনিস, তারপর একটু আমি চেষ্টা করি যে আপনাদের কোনো কনফিউশন যেন না থাকে। সো এটা একটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে উইদিন 3 মান্থসে কনভার্ট করা যাবে, দ্যাট ইজ কল্ড যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। মানে ক্যাশ তো আছেই, আর ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে ক্যাশের তুল্য, মানে নগদ তুল্য, আর এরপরে কারেন্ট অ্যাসেট। সো ক্যাশ ইজ হাইলি লিকুইড, ক্যাশ ইকুইভ্যালেন্ট একটু সময় নিয়ে 3 মাস হইতে পারে, আর কারেন্ট অ্যাসেট মানে নরমালি 1 বছরের ভিতরে কনভার্টেড ইনটু ক্যাশ। বাট অপারেটিং সাইকেল ইজ ইফ ইট ইজ মোর দ্যান 1 ইয়ার, তাহলে সেক্ষেত্রে এটা কারেন্ট অ্যাসেট হিসেবে নেওয়া যাবে। আচ্ছা, এখানে সিদ্দিক রাসেল সিদ্দিক রেইজ হিজ হ্যান্ড, প্লিজ বলেন। স্যার যেটা বললেন আপনি এই শান্তা হোল্ডিংস বা প্রপার্টিজের, এদেরকে কারেন্ট অ্যাসেটটা ইনভেন্টরিটা লং টার্ম, মানে যেটা আমরা বললাম 12 মান্থের বেশিও আমরা কাউন্ট করি, তো সেক্ষেত্রে কি ইনভেন্টরিটা কি আমরা 12 মান্থের বেশি যেগুলো আছে সেগুলো কি এই কারেন্ট অ্যাসেটের মধ্যে কাউন্ট করব? এক্স্যাক্টলি আমি বলি, ওইটার ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে নরমালি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সাধারণত আমরা হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে দুইটা কাজ চলতে থাকে, খেয়াল করেন। আমি একই সঙ্গে কিন্তু অনেকগুলো জিনিস বলে দিব, আমি যেহেতু ওখানেও কাজ করেছি। সেটা হচ্ছে যে আমি যখন কাজ শুরু করি তখন আমি লিখি হচ্ছে প্রজেক্ট ইন প্রোগ্রেস। হ্যাঁ, আমি একদিনে যেহেতু আমার প্রোডাকশন শেষ হচ্ছে না, সো আমি প্রথমে ইট বালি কিনতেছি। হ্যাঁ, তো আমি যখনই প্রজেক্টের খরচ যোগ করতেছি তখন প্রজেক্টে বলছি প্রজেক্ট ইন প্রোগ্রেস, তখন আমি আনলেস আদারওয়াইজ আমার ফিনিশ হয়ে যাচ্ছে, রেডি টু হ্যান্ড ওভার, তখন পর্যন্ত আমি হচ্ছে এটাকে ওয়ার্ক ইন প্রোগ্রেস রাখতেছি, সেটাকে প্রজেক্ট ইন প্রোগ্রেস বলি। দিস ইজ এ পার্ট অফ ইওর কারেন্ট অ্যাসেট। সো যখন আপনি কনভার্ট হয়ে গেল তখনও কারেন্ট অ্যাসেট, বিকজ আপনার ইচ্ছা যে এটা আপনি 1 বছরের ভিতরে সেল করবেন বা আপনার অপারেটিং সাইকেলের ভিতরে সেল করবেন। সো ইট ইজ অলসো ইওর কারেন্ট অ্যাসেট। বুঝা গেছে রাসেল? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার একটা প্রশ্ন ছিল, প্লিজ ক্যারি অন। স্যার এই যে মোবাইল কোম্পানিতে যে আমরা যে স্ক্র্যাচ কার্ডগুলি বিক্রি করি, ডেফার্ড মানে 1 বছরের মধ্যে যদি না হয়, কোনো সময় বলা যায় ডেফার্ড রেভিনিউ বলে, তো এটা তো কারেন্ট অ্যাসেটের মধ্যে আসবে, রাইট? নাকি এইটা হচ্ছে ইন্টারেস্টিং। আমি একমাত্র টেলকো, আপনি যে চমৎকার কোশ্চেন কি করছেন ভাই, কোশ্চেনটা আপনার নাম কি? আমার নাম শেখ আলম। আপনি একদম পারফেক্ট একটা কোশ্চেন করছেন। সেটা হচ্ছে যে আমরা যখন আইএফআরএস 15, হোয়াট ইজ আইএফআরএস 15 কে একজন বলতে পারবেন? আইএফআরএস 15 টা কি? আইএফআরএস 15, নট আইএস 15। রেভিনিউ রিকগনিশন। হ্যাঁ, রেভিনিউ উইথ কন্ট্যাক্ট উইথ কাস্টমার। হ্যাঁ, মানে একদম পারফেক্টলি বলছে, রেভিনিউ। সো রেভিনিউর আগের আইএসটা ছিল 18, আইএস 18, এটা চলে গেছে আইএফআরএস 15। আরেকটা আইএস গেছে, সেটা হচ্ছে 11 ছিল কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, মানে আমরা অনেক সময় কন্ট্রাক্ট নেই না কনস্ট্রাকশন করার জন্য, ব্রিজ, কালভার্ট, বিল্ডিং, এই কনস্ট্রাকশন বিজনেসের জন্য। সো এই দুটাই চলে গেছে হচ্ছে একটা আইএফআরএস 15। সো ওই আইএফআরএস 15 ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে যেসব ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি প্রবলেম করছিল তার ভিতর টেলকো। কারণ টেলকোর কি মজার ব্যাপার দেখেন, এখন তো স্ক্র্যাচ কার্ড নাই, এখন তো আগে স্ক্র্যাচ কার্ড ছিল, যে স্ক্র্যাচ কার্ড আপনি বিক্রি করে দিলেন, আপনি এটাকে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে পারছেন না। বিকজ আমি যখন পিডব্লিউসি একাশে যখন অডিট করতাম তখন আমি অ্যাক্টেল, যেটাকে তখন নাম ছিল অ্যাক্টেল, পরবর্তীকালে আপনার অনেকগুলো নাম চেঞ্জ হয়েছে, রবি আজিয়েটা বা এগুলো। তো তারপরে হচ্ছে যে অনেকগুলো নাম চেঞ্জ, এই কোম্পানির রেভিনিউ রিকগনিশন নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছিল। এটা ভেরি ইন্টারেস্টিং। আপনি সেল করে ফেললেন, ইউ ক্যান নট রিকগনাইজ ইউর রেভিনিউ আনলেস আদারওয়াইজ ওটা ইউজ হচ্ছে কিনা। এখন আমি ওদের কোশ্চেন করছিলাম যে ভাই স্ক্র্যাচ কার্ড কিনলো, স্ক্র্যাচ কার্ডে তো মেয়াদ দেয়া আছে যে আপনার এই মেয়াদ 2 মাস, 3 মাস বা 5 মাস। তো আপনি যদি মনে করেন কিনে ফেললো, ইউজ করলো না, কিন্তু উনি হচ্ছে যে ইয়ে হয়ে গেল, কি বলে আপনার টাইম ওভার হয়ে গেল, তখন কি করবেন? একদম ফরফিচার করে দিই না, বিকজ সে যদি এই টাকাটা থেকে যাবে, সে যদি আর একটা কার্ড থেকে যদি সে মেয়াদ বাড়ায় নেয়, তখন আগের টাকাও কিন্তু অ্যাড হয়ে যাবে। আমার কোশ্চেনটা বুঝছেন আপনি? তার মানে আপনি চাইলে এটা ফরফিচার করতে পারবেন না। আবার আনলেস আদারওয়াইজ ইউজ করতেছে, না ইউজ করলে কিন্তু রেভিনিউ রিকগনাইজ করতে পারবেন না। সো ইটস এ কমপ্লেক্স মেথড। আমি বুঝাতে পারছি জিনিসটা? আপনি যে কোশ্চেনটা করছেন শেখ আলম। জি। তো সেক্ষেত্রে সাধারণত ওরা বলা হয় যে নর্মালি হচ্ছে যে এখন তো টক টাইম হচ্ছে যে টক টাইম বা ইন্টারনেট হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদে একটা ইয়ে দেওয়া হয়। সাধারণত আমি যতদূর জানি সেটা হচ্ছে যে আপনি ধরেন 10 MB কিনলেন, তো 10 MB কেনার পর 7 দিনের মেয়াদ, 7 দিন পরে কি এটা ইউজ না করলে পুরো ল্যাপস হয়ে যায়, নাকি 7 দিন পরে মেয়াদ শেষ হয়ে গেল আপনি আবার একটা কিনলে আগের যেটা আনইউজড অ্যাড হয়ে যায়? এটা বলতে পারবেন? আনইউজডটা কি অ্যাড হয় নাকি ল্যাপস হয়ে যায়? ল্যাপস হয় না? ল্যাপস হলে কিন্তু ওই মেয়াদ পর্যন্ত আপনি, জি স্যার ল্যাপস হয়। হ্যাঁ, ল্যাপস হয়ে গেলে কিন্তু যখনই আপনার ইয়ে হয়ে গেল, ডেট শেষ, আপনি ইউ ক্যান রিকগনাইজ ইওর রেভিনিউ।
আর যদি অ্যাড হয় তাহলে যদি 1 মাস পরে 2 মাস পরে যদি সে আবার একটা রিচার্জ করে বা সে একটা ইন্টারনেট প্যাকেজ কিনে, যদি অ্যাড হয় এই ফিচার থাকে তাহলে কিন্তু সেটাকে রেভিনিউ রিকগনাইজ করতে সময় লাগবে। সো ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি কিন্তু একটু ডিফারেন্স আছে। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন সেই কারণে। জি, থ্যাংক ইউ স্যার। জি, আচ্ছা, এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। When a long-term debt is expected to be refinanced by an existing loan facilities, and the entity has the discretion that the debt is classified as a non-current, even it is due under 12 months. আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি। আমরা যে লোন গুলো নেই না, নরমালি তো আমাদের কি কি লোন হয়, আমাকে একজন এক্সাম্পল দিতে পারেন কি কি লোন হয় আমাদের, যে আমরা যে আমাদের কোম্পানিগুলো লোন ইউজ করি, কি কি লোন ইউজ করি একজন বলবেন? টার্ম লোন স্যার, শর্ট টার্ম লোন, পিসি লোন। প্রথম হচ্ছে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল লোন নেই। ওয়ার্কিং ক্যাপিটাল লোন আমরা যেটা ওডি বলতে পারি, হ্যাঁ, অনেক আবার কিছু কিছু ব্যাংক বা ইয়েতে সিসি বলে, ওডি লোন। তারপরে হচ্ছে শর্ট টার্ম লোন হয়। তারপরে আমরা অনেক সময় প্রোডাক্ট কেনার জন্য যে লোনগুলো নেই, শর্ট টার্ম যে ওয়ার্কিং ক্যাপিটাল লোন নেই, সো এটা একটা পার্ট। আরেকটা লোন হয় যেটা আপনি বললেন টার্ম লোন। এই টার্ম লোনের একটা মজার ব্যাপার, আমার লোন নিলাম আজকে, পেমেন্ট করবো 5 বছর 7 বছর 10 বছর এরকম হয়। সো আমি তাহলে এটা কি কি লং টার্ম লোন দেখাবো না শর্ট টার্ম লোন দেখাবো? কেউ একজন বলবেন হোয়াট শুড বি দ্য সলিউশন? স্যার 1 বছর যদি 5 বছরের মেয়াদে নেওয়া হয় তাহলে প্রথম যে বছরটা আমরা পে করব সেটা হবে স্যার হচ্ছে কারেন্ট ইয়ারের পেমেন্ট, কারেন্ট, আর বাকিটা হচ্ছে নন কারেন্ট। এক্স্যাক্টলি, রাইট। আমি লোনটা নিয়েছি 5 বছরের, তো আমি রিপেমেন্ট করব। সো আগামী 1 বছরের ভিতর যেটুকু রিপেমেন্ট, দ্যাট শুড বি আওয়ার কারেন্ট লায়াবিলিটি, আর নেক্সট 4 বছরের যে পেমেন্ট সেটা আমার নন কারেন্ট লায়াবিলিটি। সো মানে কিন্তু এখানে একটা এক্সাম্পল বলছে যে নন কারেন্ট লায়াবিলিটিটা আপনার হচ্ছে কারেন্ট লায়াবিলিটি নন কারেন্ট লায়াবিলিটিকে টেক ওভার হচ্ছে। লেটস সে আমি অনেক জায়গায় দেখি যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের লায়াবিলিটি টেক ওভার হয়। ধরেন আগের আমি এই কথাটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন আপনি প্রাইম ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, লোন নেওয়ার পর একটা গ্রেস পিরিয়ড ছিল 1 বছর, হ্যাঁ, 5 বছরের লোন, প্রথমে 1 বছর গ্রেস পিরিয়ড, তারপরে নেক্সট 5 বছরের পেমেন্ট হবে। সো নেয়ার 6 মাস বা 8 মাসের ভিতরে আপনাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বললো যে আমি এটা আপনার রিপেমেন্ট এই লোনটা টেক ওভার করতেছি, এটা গ্রেস পিরিয়ড হবে হচ্ছে 10 বছর, সরি গ্রেস পিরিয়ড হবে 2 বছর, আর রিপেমেন্ট হবে আগামী 7 বছর। তো আপনি লোনটা যখন আপনার হচ্ছে যে প্রাইম ব্যাংক থেকে যখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আপনি টেক ওভার করাইলেন, তখন আপনার কিন্তু কোনো কিছু আর কারেন্ট থাকতেছে না। কেন? নতুন এগ্রিমেন্ট অনুযায়ী আপনি 1 বছরের ভিতর কিছুই পেমেন্ট করতে হবে না, বিকজ ইউ আর ইন এ গ্রেস পিরিয়ড। হ্যাঁ, সো গ্রেস পিরিয়ড থাকার কারণে আর প্রেজেন্টেশন কারেন্ট করতে হচ্ছে না লং টার্ম। সেই উদাহরণটা এখানে বলা আছে। বোঝা গেছে প্রশ্নটা? জি স্যার। ওকে, দেন আমাদের আরো একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। যে কারেন্ট নন কারেন্ট আমরা জানি, যেটা আমরা আমাদের করতে হয়। সো ইট ইজ ভেরি কমন। সেটা হচ্ছে যে if a liability has become payable on demand because an entity has breached the undertaking with a long-term loan agreement, এটার এক্সাম্পলটা আমি এটা না পড়ে আমি এক্সাম্পল দিয়ে দিই, ইট উইল বি বেটার। ধরেন আপনার লেটস সে একটা উদাহরণ দিয়ে, এটা কিন্তু খুব হাই একটা ডিসকাশন চলছে আমাদের, মানে নর্মাল না, আনইউজুয়াল ক্ষেত্রে হয়। ধরেন আপনি একটা লোন নিয়েছেন 5 বছর। 5 বছর লোন দেওয়ার পরে আপনি গ্রেস পিরিয়ড ছিল 6 মাস, তারপরে 6 মাস পরে নেক্সট 5 বছরের পেমেন্ট হবে, তারপরে 6.5 বছরের রিপেমেন্ট। এখন 6 মাস চলে যাওয়ার পরে আপনি মান্থলি ইনস্টলমেন্ট দিতে পারছেন না, প্রথমটা দিলেন না, দ্বিতীয়টা দিলেন না। এরপরে কি ওই যে ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি ওরা কি আপনার এই কন্টিনিউ করবে না, বলবে যে আমি তোমার অ্যাসেট সেল করে, অথবা তোমার যদি এফডিআর কে মর্টগেজ করে লিন করে যদি লোন হয়, যদি এরকম কিছু হয়, তখন কি সেটা এই টার্মটা কন্টিনিউ করবে নাকি বলবে সেটেল করেন? কি বলবে বলেন তো? স্যার কন্টিনিউ করতে পারে, কিন্তু এরকম শর্ত দিতে পারে যে যদি তারা চায় যে কোনো সময় তাকে বলতে পারে যে আপনার সব টাকা একসাথে কারেন্ট ইয়ারে পেমেন্ট করবেন। রাইট। সো যেহেতু তার প্রিপেমেন্ট নিয়ে ঝামেলা আছে, সো এটা করতে পারে। এই কথাই বলা হয়েছে, যদি নরমাল আপনি লোন পেমেন্ট করে যান তাহলে তো কোনো কোশ্চেন নেই, তাহলে তো আপনি নরমালি কারেন্ট নন কারেন্ট ভাগ করবেন। কিন্তু আপনি যদি কোনো কারণে একটা লোন রিপেমেন্ট প্রপারলি না করতে পারেন, এবং সেই কারণে যদি আপনার যিনি লেন্ডার আপনাকে যে লোন দিচ্ছে উনি যদি ব্রিচ অফ কন্ট্রাক্টের কারণে সে যদি বলে না আমি 5 বছরে পেমেন্ট করবো না, আমাকে এখনই সব টাকা একবারে দিয়ে দিতে হবে, তখন আর এটাকে আপনার সবগুলোকে কারেন্ট হিসেবে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে?
সেটাই আমি বললাম। ওকে, আপনারা খুব ক্লিয়ারলি বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা কথা বলতেছে ওরা তো ক্লিয়ারলি বুঝছে, আমরা কথা বলতেছি আমরা 4-5 জন, আর অন্যরা যে কথা বলতেছেন না, আমি শিওর যে আপনারা বুঝতেছেন। না বুঝলে প্লিজ আপনারা কিন্তু এমন মনে করেন না আমি কোশ্চেন করলে ভুল হবে কিনা, লজ্জা পাবো কিনা। এখানে আমরা সবাই শিখতে আসছি এবং উই অল আর লার্নার। আমিও কিন্তু শিখি। আমি আপনাদের এটা পড়াতে যে দেখি, এটা এমন না যে আমি একদম খুব এক্সপার্ট, আপনারা কিছু জানেন না। থিংস আর নট লাইক দ্যাট। অনেক বছর কাজ করি, অনেক পড়ালেখা করেছি আইএফআরএস নিয়ে। 2003 থেকে এই আইএফআরএস নিয়ে পড়ালেখা করছি। তার মানে অল অ্যাবাউট 18 ইয়ার্স। হ্যাঁ, ট্রেনার কোর্স করেছি শ্রীলঙ্কাতে, ইউকেতে। হ্যাঁ, শ্রীলঙ্কাতে 4 দিন ড্যারেল স্কটের সাথে কাজ করেছি, টানা 10 ঘন্টা করে 4 দিন। হ্যাঁ, সিএ শ্রীলঙ্কার আন্ডারে একটা এশিয়া প্যাসিফিক এবং এশিয়া প্যাসিফিক, মানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, ফিজি থেকে শুরু করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আসছিল, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আসছিল, আইফেক এর যারা মেম্বার। ওখানে আমি 4 দিনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া একটা ট্রেনার কোর্স করেছিলাম। তো এত কিছু করার পরেও কিন্তু হঠাৎ হঠাৎ কোনো জিনিস ভুলে যাই, অত বুঝি না, অত মনে হয় যে আর একটু পড়া দরকার, জানা দরকার। সো দেয়ার ইজ এত বড় আইএফআরএস সবাই সবকিছু জানবে, নট লাইকলি। সো ডোন্ট ফিল হেজিটেট। যে কোনো কোশ্চেন আসলে একদম লেম্যানলি হলেও বলেন, আই ডোন্ট মাইন্ড, বিকজ এখানে আমরা সবাই কিন্তু এক বছর একসাথে কাটাবো। আমি খালি এটুকুই আপনাদের প্রত্যাশা যে 1 বছর পরে অ্যাটলিস্ট যখন কোথাও কথা বলবেন তখন বোঝা যাবে যে না, এখানে শফিকুল আলম ক্লাস নিয়েছে এফসিএম এ, তারেকুল ইসলাম হুদাওয়াসিদ পার্টনার, তারেক কামাল ক্লাস নিয়েছে, রহমান কেপিএমজি। সো এরা যে ক্লাস নিয়েছে, হ্যাঁ, এদের তো আসলে এরা তো বাংলাদেশের আইএফআরএস নিয়ে চর্চা করে, প্র্যাকটিস করে। সো আপনারা আইএফআরএসটা অ্যাটলিস্ট বেসিক লেভেলে বুঝেন, এই ধারণাটা তৈরি হবে, লোকজন আপনাদের রেসপেক্ট করবে। সো এখন আমার কাছে লজ্জা পাওয়াটা, আমার কাছে কোনো শাইনেসটা প্লিজ ট্রাই টু অ্যাভয়েড, এটা কিছু মনে করে না। কিন্তু আপনার রেস্ট অফ লাইফে আপনি ইন্টারভিউ দিবেন, জব ইন্টারভিউ দিবেন, আপনি কাজ করবেন। ধরেন আপনার সিএফও, আপনি কাজ করছেন, সিএফও একটা জিনিস বুঝলো না। ওই দিন কি হয়েছে জানেন? আমি একটা উদাহরণ দিই। আমার এক ছাত্র, একটা নাম করা ব্যাংকের ফাইন্যান্স ম্যানেজার, সিএফও বলছে রিক্লাসিফিকেশন, মানে তার হচ্ছে যে 7-8-10 বছর আগে সে কিছু 10-11 বছর আগে বিভিন্ন ব্রাঞ্চের স্পেস কিনেছিল। তো কেনার পরে 10 বছরে ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে একটা খুব নাম করা বড় ব্যাংক, বাংলাদেশের টপ 10 ব্যাংকের একটা ব্যাংক। আমাকে কি শোনা যাচ্ছে? মাঝে মাঝে ইন্টারনেট আনস্টেবল বলছে, শোনা যাচ্ছে? তো ওই ব্যাংকের হচ্ছে যে কয়েকটা ব্রাঞ্চ কিনেছে। তো তাদের যখন অ্যাসেটটা 10 বছরে ডেপ্রিসিয়েশন করে ফেলছে তাদের অ্যাপার্টমেন্টের, তাহলে ওই ব্রাঞ্চের যে বিল্ডিং, যে সে রিয়েল এস্টেটে কেনা ছিল, ওইটার বুক ভ্যালু কয় টাকা এখন? 0 না? যদি কোনো স্ক্র্যাপ না থাকে। জি স্যার। এখন আমাকে কোশ্চেন করেছে, হোয়াট শুড উই ডু? জি, কে কোশ্চেন করছেন বলেন, আনমিউট করে বলেন। বাবা 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 বাবা। ওকে, বলেন কে কোশ্চেন করছিলেন? কোনো কোশ্চেন ছিল? আচ্ছা, যেটা বলছিলাম, তো আমি পরে বললাম যে তার অ্যাসেটটা তখন রয়ে গেছে, এটাকে রিভ্যালুয়েশন, মানে IAS 16 প্ল্যান প্রপার্টি ইন ইকুইপমেন্টের দুইটা মেথড আছে, একটা হচ্ছে কস্ট মডেল আর একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। হ্যাঁ, তো আরেকটা অ্যাসেট আছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে IAS 40 তে বলা আছে, ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি। সেখানে যদি আপনি কোনো প্রপার্টি কিনে রাখেন, সেটারও নিশ্চয়ই আপনার সেটাকে দুইটা মেথড আছে, একটা হচ্ছে কস্ট মডেল, একটা ফেয়ার ভ্যালু মডেল। সো এই জায়গাগুলো দেখলাম আমি, পরে আপনার IAS আসলে ডিটেইল বলবো। তো সামহাউ ওই কোম্পানির অত বড় একটা ব্যাংকের সিএফও সামহাউ সেই জিনিসটা অতটা ক্লিয়ারলি বুঝে না। পরে যাই হোক, ওই ফাইন্যান্স ম্যানেজার আমার ছাত্র আমাকে ফোন করলো, কথা বললাম, পরবর্তীকালে সলিউশন দিলাম প্রায় 45 মিনিট। পরে আমি রিলেভেন্ট আইএফআরএস এর রেফারেন্স দিলাম, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের গাইডলাইন দিলাম, তারপরে যেহেতু লিস্টেড কোম্পানি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রিভ্যালুয়েশন করার একটা সার্কুলার আছে, ওটা দিলাম। তো যাই হোক, পরবর্তীকালে সেটেল হলো। তখন আমার ভালো লাগলো যে আসলে আইএফআরএস নিয়ে কাজ করি, মানুষকে হেল্প করতে পারলেই মজা লাগে। এনিওয়ে, এখন আমরা আরেকটা জিনিস দেখি। on 3rd May 2012 the IASB International Accounting Standard Board
issued amendments to IS1 which classified that a liability is classified as non-current if an entity expect and has the direction to refinance or roll over the obligation of the list of that list 12 months after the reporting period under an existing loan facility with the same lender and the same similar item. এই একই কথা যে আপনার যদি এমন হয় যে 12 মাসের ভিতর পেমেন্ট করা গেছিল এর বেশি পেমেন্ট করার যদি কোনো সুযোগ পান তাহলে আপনাকে আর এটাকে কারেন্ট ক্লাসিফিকেশন করতে হবে না। স্বপন বোঝা যাচ্ছে? স্যার বুঝতে পারছি, জি জি কনভিক্টেড। ওকে, আচ্ছা, তারপরে এখানে বলা হচ্ছে যে প্রেজেন্টেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট IS1 ডাজ নট প্রেসক্রাইব। তারা ওয়েলকাম এখন আচ্ছা, এখানে বলা হচ্ছে যে IS1 does not prescribe the format of a statement of financial position. Asset can be presented currently then non-current or vice versa. The liability and equity can be presented current then non-current then equity or vice versa. A net asset presentation, asset minus liability, is allowed. Certain items, line items, must be shown on the face of the statement of financial position as minimum. কি কি জিনিস প্রেজেন্টেশনে মিনিমাম রাখতে হবে সেটার একটা তালিকা দেয়া আছে। সো আরেকটা জিনিস বলা আছে, আমরা ব্যালেন্স শিটে দুই ধরনের প্রেজেন্টেশন করি, আপনাদের মনে আছে আপনারা কেউ যে নরমালি তো আমরা কি করি কারেন্ট অ্যাসেট করে কারেন্ট অ্যাসেট, তারপর হচ্ছে যে কম্পারেটিভলি হচ্ছে যেগুলো হচ্ছে যে নন কারেন্ট অ্যাসেট প্রেজেন্টেশন যেটা কারেন্ট অ্যাসেট, তারপরে ইনটেনজিবল অ্যাসেট, তারপরে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, তারপর হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি, ওনার সিকিউরিটি, এরকম থাকে। আরেকটা প্রেজেন্টেশন অনেক আগে করা হতো, সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, এভাবে প্রেজেন্টেশন করা হতো। এই প্রেজেন্টেশন অলসো পারমিটেড আন্ডার IS1। বোঝা গেছে? এটাও কিন্তু IS1 এর আন্ডারে পারমিটেড আছে। এটা কি বুঝলেন কেউ? এই কথাটা কি বললাম? তার মানে বলতেছেন দুটো ফরম্যাটই পারমিশন আছে স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট, মানে ওইটাও পারমিটেড, সেটাই বলা আছে। আমি ক্লিয়ারলি এটা IS থেকে তোলা, তো এখানে কিছুই কিন্তু আমি নিজে লিখি নেই, সব সরাসরি IS থেকে তোলা। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে IS1 does not prescribe the format, একদম ক্লিয়ার, একদম যে একদম নির্দিষ্ট ফরম্যাটে করতে হবে তা না, বাট মিনিমাম কিছু কিছু জিনিস থাকতে হবে। সে লাইন আইটেম দেয়া আছে, কি কি লাইন আইটেম আমরা পরে দেখবো। এইখানেই আছে, যেমন ধরেন এই যে এখানেই দেয়া আছে, আমি গত ক্লাসেই ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে যে আপনার উপরে কোম্পানির নাম হবে, যেমন এখানে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তারপরে হচ্ছে যে আপনার এখানে ইয়ার তো দেয়া আছে 31 ডিসেম্বর 2017, তার সাথে কম্পারেটিভ ফিগার হচ্ছে 2016 এর ডিসেম্বর 31। এখানে যেহেতু কোনো ক্লাসিফিকেশন নাই, মানে কোনো এরর টেরর নাই, এটা দুই কলামই করা হয়েছে। আর প্রেজেন্টেশন স্টাইলটা এমন যে অ্যাসেট, ঠিক আছে, অ্যাসেটের ভিতরে আপনার প্রথমে হচ্ছে যে সবচেয়ে ফিক্সড যেটা ন্যাচারাল অ্যাসেট, মানে প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট, তারপরে নন, মানে এটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটের টোটাল, তারপরে হচ্ছে যে আপনার কারেন্ট অ্যাসেটের কি কি আছে, ইনভেন্টরি, ট্রেড এন্ড আদার রিসিভেবল, অ্যাডভান্স, ডিপোজিট এন্ড প্রিপেমেন্ট, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ইটিসি। এটা নিয়ে টোটাল অ্যাসেট হলো। এরপর ইকুইটি হচ্ছে শেয়ার ইকুইটি, ক্যাপিটাল রিজার্ভ, রিটেন আর্নিংস, এগুলো হচ্ছে টোটাল ইকুইটি অ্যাট্রিবিউট টু দ্য ওনার্স অফ দ্য কোম্পানি। তারপরে লায়াবিলিটির ভিতরে কি কি আছে, নেট ডিফাইন্ড বেনিফিট প্ল্যান, মানে হচ্ছে যে আমাদের IS 19 বলা আছে, যেটা IS 19 যেটা বলা আছে ওইটা আছে। IS 19 যেটা বলা আছে সেটা হচ্ছে যে নেট ডিফাইন্ড বেনিফিট প্ল্যান, মানে হচ্ছে যে আমরা IS 19 আমাদের এমপ্লয়ি বেনিফিট বলা আছে, সেটা অনুযায়ী আসছে। ডেফার্ড ট্যাক্স হচ্ছে IS 12 অনুযায়ী, তো এটা আপনার লায়াবিলিটি আসলো। এরপরে ব্যাংক ওভারড্রাফট, আমি যেটা লোনের কথা বললাম, শর্ট টার্ম লোন, ট্রেড এন্ড আদার পেয়েবল, হ্যাঁ, কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি। এই কারেন্ট ট্যাক্স এবং এই ডেফার্ড ট্যাক্স বোথ আর ইন দ্য স্কোপ অফ IS 12। তারপরে হচ্ছে আদার প্রভিশন, মানে আমরা যেটাকে বলি পেয়েবল প্রভিশন। এরপরে কারেন্ট লায়াবিলিটি গেল, টোটাল লায়াবিলিটি, উপরে হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি, নিচে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে। সো আপনারা বলতে পারেন যে ইকুইটির পরে সরাসরি কারেন্ট লায়াবিলিটি আসলো,
তাহলে নন কারেন্ট লায়াবিলিটি নাই কেন? কারণ তাদের কোনো টার্ম লোন নাই, এটা তো মাল্টিনেশনাল কোম্পানি, টার্ম লোন নেই দেখে এখানে নাই। ঠিক আছে, এবার আরেকটা কনসেপ্ট, এটা আপনারা সবাই জানেন, তাও একটু বলতেছি, সেটা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ ইনকাম যেটা বলে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, হ্যাঁ, এন্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। আমরা কি বলি এটা? আমরা বলি হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেন্সিভ, দুটো জিনিস যোগ হয়, একটাকে আমরা বলছি হচ্ছে, এটাকে বলছি হচ্ছে কি বলছি আমরা, বলছি যে প্রফিট এন্ড লস ফর দ্যাট পিরিয়ড প্লাস আদার কম্প্রিহেন্সিভ ইনকাম রিকগনাইজ ইন দ্য পেপার। এই যে আদার কম্প্রিহেন্সিভ ইনকামের কি কি আইটেম পরে বলা আছে, এই দুটো মিলে আমরা টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম বলি। আগের দিন এটা বলেছি, এটা নতুন কিছু বলার নাই, ইউ নো অ্যাবাউট ইট, এটা গেল। এবার আসেন স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকামের ভিতর বলছে অল আইটেম অফ income and expense recognized in a period must be included in the profit and loss unless a standard or interpretation requires otherwise. আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি আজকে যত সেশন এখানে নিচ্ছি সেই জায়গায় একটা জিনিস কমন বলছি, আপনারা খেয়াল করেছেন কিনা বলেন তো, কি একটা কমন কথা বলতেছি বারবার? আনলেস আদারওয়াইজ যদি ইন্টারপ্রেট করে, হ্যাঁ, তার মানে হচ্ছে সবই হচ্ছে বলা আছে যে এটা করতেই হবে, শুধুমাত্র অন্য কোনো আইএফআরএস বা আইএস বা কোথাও যদি এটাকে আনলেস আদারওয়াইজ কিছু বলা না থাকে। যেমন ইনকাম ট্যাক্স বা কোম্পানি অ্যাক্টেও কিন্তু আমরা দেখি একটা পার্টিকুলার সেকশনে কোনো একটা কিছু বলা থাকে, তারপরে বলা হচ্ছে অন্য কোনো সেকশনে যদি কোনো ডিফারেন্ট কিছু বলা না থাকে, আনলেস থাকে। সিমিলারলি ইনকাম ট্যাক্সও আছে, কোম্পানি অ্যাক্টেও আছে। ঠিক আছে, এবার বলেন সাম আইএফআরএস রিকোয়ার্ড টু পারমিট that some component to be excluded from the profit and loss instead of be included in the other comprehensive income. কোন আইএফআরএস এ বলা আছে যে এটা আপনি প্রফিট এন্ড লসে নিতে হবে না, আদার কম্প্রিহেন্সিভ হিসেবে নিতে হবে। সেটা কি কি এই দেখেন এখানে বলা আছে, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দেই। আপনারা ওই যে বললাম যে কম্প্রিহেন্সিভ ইনকামে কি কি যাবে, একদম কনসেপ্টটা ক্লিয়ার করে নেন। চেঞ্জ ইন দ্য রেভ্যালুয়েশন সারপ্লাস, যদি ওই যে আমি বলছিলাম না যে আমাদের হচ্ছে IAS 16 হচ্ছে প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট। সো প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টে একটা ইন্টারেস্টিং পোরশন বলছিলাম না যে কস্ট মডেল আছে, আর একটাকে বলা হচ্ছে কস্ট মডেল, আর একটাকে বলা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। তো রিভ্যালুয়েশন মডেল হলে এখানে যে রিভ্যালুয়েশন সারপ্লাস আসবে, তো এটা তো রিয়ালাইজ গেইন না। আপনি খেয়াল করছেন আপনার অ্যাসেট আছে 100 টাকা, আপনি রিভ্যালু করে 120 টাকা করতেছেন, সো এটা কি রিয়ালাইজ গেইন নাকি আনরিয়ালাইজ গেইন? কেউ একজন বলবেন? আনরিয়ালাইজ গেইন কিন্তু আপনার নরমাল ইনকাম স্টেটমেন্টের পার্ট না, এটা কি ওসিআই পার্ট। তাহলে কি বুঝলাম যে রিয়ালাইজ গেইন যাবে হচ্ছে ইয়েতে, রিয়ালাইজ প্রফিট বিলা ইনকাম স্টেটমেন্ট যাবে, আনরিয়ালাইজ ন্যাচারাল গুলো অনেকটাই আসবে হচ্ছে ওসিআই তে। সো চেঞ্জ ইন দ্য রিভ্যালুয়েশন সারপ্লাস অ্যাকর্ডিং টু IAS 16 এন্ড IAS 38। হোয়াট ইজ IAS 38? IAS 38 এ কি বলা আছে কেউ বলতে পারবে? ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেটস, না ইনটেনজিবল আছে, ইনটেনজিবল আছে, ইম্পেয়ারমেন্ট অ্যাসেট আরেকটা আছে, ইনটেনজিবল অ্যাসেট। সো এই ইনটেনজিবল অ্যাসেট মানে কি, আপনি কোন সফটওয়্যার বানিয়েছেন অথবা কোন ট্রেডমার্ক করেছেন, প্যাটার্ন করেছেন, কোন কপিরাইট আছে, এটা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। সো এই দুইটার ক্ষেত্রে যদি রিভ্যালুয়েশন মডেল ইউজ করেন সেখান থেকে রিভ্যালুয়েশন সারপ্লাস আছে, সেটা ওসিআই পার্ট হবে। ক্লিয়ার? তারপরে অ্যাকচুয়াল গেইন এন্ড লস অ্যাজ ডিফাইন্ড বেনিফিট প্ল্যান রিকগনাইজ ইন অ্যাকর্ডিংস উইথ IAS 19। IAS 19 এ আমাদের থাকে না প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এগুলো থাকে। সো আমরা জানি যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, ইট ইজ শুড বি ভ্যালুয়েশন বাই যে অ্যাকচুয়ারি ভ্যালুয়েশন করতে হয়। সো সেখান থেকে যদি কোনো গেইন লস আসে, দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ এ ওসিআই, নট অ্যাজ এ ইনকাম। ঠিক আছে, নরমাল ইনকাম না, এটা ওসিআই তে যাবে, আদার কম্প্রিহেন্সিভ ইনকামে। তারপরে কি হবে, গেইন এন্ড লসেস অ্যারাইজিং ফ্রম দ্য ট্রান্সলেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর এ ফরেন অপারেশন। আপনার মালয়েশিয়া একটা কোম্পানি আছে, আপনার ভিয়েতনামে একটা কোম্পানি আছে, আপনার বার্মাতে একটা কোম্পানি আছে। সো এরকম ক্ষেত্রে যে আপনার এই কোম্পানিগুলোর যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ট্রান্সলেট করবেন ইনটু, ধরেন ওটা আছে ডলারে অথবা রিঙ্গিতে আছে, সো আপনি যখন বিডিতে কনভার্ট করবেন, সেই কনভার্ট করতে গেলে গেইন আর লস আসবে, এই গেইন আর লসটা আপনার আসলে ওসিআই পার্ট হবে। ঠিক আছে, এটা IAS 21 এ বলা আছে। Gain and loss on remeasuring available for sale financial asset. Available for sale financial asset মানে কি, একটা উদাহরণ দিতে পারবেন? কেউ একজন বলবেন যে what is available for sale I mean financial asset? স্যার শেয়ার, স্যার শেয়ার দিবেন স্যার। শেয়ার, একটা তো শেয়ার ডিভিশন বলে, আরেকটা কি উদাহরণ দিবেন ভাই? আরেকটা বন্ড আছে। হ্যাঁ,
মানে হ্যাঁ সেটাই, যে আপনি যেটা হচ্ছে অ্যাভেলেবল সেল মানে হচ্ছে যে কোনো সময় সেল করতে পারেন। সো আমি স্টক মার্কেটে টাকা রেখেছি, সো প্রতিদিনই দেখবেন আমি 10 টাকায় কিনে, আমি 100 টাকায় কিনেছি, কালকে 120 টাকা হইতে পারে অথবা 90 টাকা হইতে পারে। আমি তো রিয়েলাইজ করিনি, আনরিয়েলাইজ লস। সেল করলে না লস রিয়েলাইজ হবে। সো আমাদের পোর্টফোলিও স্টেটমেন্ট যে বাড়ে কমে, এই গেইন অন লসটা হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকামের পার্ট আসবে, এটা নরমাল প্রফিট এন্ড লসে আসবে না। ঠিক আছে? আর এখানে আরেকটা অংশ বলা আছে, এটা আছে কত আইএস 39 বলা আছে। আর আরেকটা বলা আছে ইফেক্ট পোরশন অফ গেইন এন্ড লস অন হেজিং ইনস্ট্রুমেন্ট অফ ইন দ্য ক্যাশ ফ্লো হেজ। ক্যাশ ফ্লো হেজ মানে কি, হেজিং ইনস্ট্রুমেন্ট মানে কি, কেউ একজন বলতে পারবেন হোয়াট ইজ হেজিং ইনস্ট্রুমেন্ট? না স্যার জানি না স্যার, একটু যদি বুঝাই দেন। আর কারোর কোনো আইডিয়া আছে হেজিং ইনস্ট্রুমেন্ট? হেজিং হচ্ছে কি স্যার, কতদিন ধরে স্যার জিনিসটা বের করা হয়েছে, কত দিনের আউটস্ট্যান্ডিং হতে পারে স্যার, কতদিনের মধ্যে, কতদিন ধরে স্যার আনপেড অবস্থায় আছে, আমরা কতদিনের মধ্যে পাবো সেটাকে বয়স বের করা স্যার, টাইমিংটা। আসলে ঠিক ওরকম না, আমি ক্লিয়ার করছি। থ্যাংক ইউ ফর ইওর অ্যানসার, চেষ্টা করেছেন। আমি একটু ক্লিয়ার করি। ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই। আমি প্রোডাক্ট ইম্পোর্ট করেছি ইউকে থেকে অথবা ইউরোপ থেকে, যে কোনো জায়গা থেকে। সো আপনারা নিশ্চয়ই ইউপাস নাম শুনেছি। ইউপাস মানে হচ্ছে ফরেন লোন, মানে ওয়ার্কিং ক্যাপিটাল লোন নেয়। আমি যে র মেটেরিয়াল ইম্পোর্ট করেছি, ধরেন আমি $1000 র মেটেরিয়াল ইম্পোর্ট করেছি। সো আমি আজকে ইম্পোর্ট করে, নর্মালি যেটা হয় আমার কারেন্সিতে লাইবিলিটি হয়। ধরেন আজকে যে 85 টাকা, $1 ইন্টু যদি বিডিটি 85 হয়, তাহলে আমি 1000 টাকার ইম্পোর্ট করলে লোকাল ব্যাংক থেকে লোন নিলে কি হতো, আমি আজকের দিনেই আমার পারচেজ হতো 85,000 টাকা, আর আমার অ্যাকাউন্টস পেয়েবল হতো 85,000 টাকা। কিন্তু আমরা অনেক সময় লোকাল লোন না ইউজ করে ফরেন লোন ইউজ করি, এটাকে বলে ইউপাস। হ্যাঁ, তো ইউপাস লোন মানে হচ্ছে ফরেন ব্যাংকিং থেকে লোন নেয় আপনার ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে, র মেটেরিয়াল হিসেবে। এখন ইউপাস নরমালি 6 মাসে পেমেন্ট করতে হয়, রিফাইন্যান্সিং করার মাধ্যমে 1 বছর পরেও পেমেন্ট করা যায়। এখন কোশ্চেন হচ্ছে আমি এটা ইউপাসের গেইন নিব কেন? লোকাল ব্যাংকের ইন্টারেস্ট বা প্রফিটের 9%, ইউপাস লোনে হয়তো 4%। সো এই গেইন নেওয়ার জন্য আমি ফরেন লোন আদার ব্যাংক থেকে লোন নিচ্ছি। কিন্তু কোশ্চেন হচ্ছে সঙ্গে সঙ্গে একটা রিস্ক নিচ্ছি। কি রিস্ক বলেন তো? রিস্কটা হচ্ছে যে আজকে আমার 85 টাকা, $1 এগেইনস্টে 85 টাকা করে পেমেন্ট করতে হচ্ছে। যদি আমার দেশের ইনফ্লেশন হয়, যদি আমার $1 1 বছর পরে 90 টাকা পেমেন্ট করতে হয়, তাহলে আমি তো মানে 100 টাকার ভিতরে 5 টাকা এমনি লস হয়ে গেল। আমার উদাহরণটা বোঝা গেছে? স্যার একটু আরেকবার ক্লিয়ার করুন স্যার। হ্যাঁ স্যার, স্যার আরেকটা একটু ক্লিয়ার আরেকটা আপনি বললে ভালো হয় স্যার। ওকে ঠিক আছে। সো ধরেন নরমালি আমরা ইম্পোর্ট করি না, ইম্পোর্ট করলে আমি মনে করলাম যে আমি হচ্ছে কসমেটিক্স ইম্পোর্ট করেছি ফ্রম ইউকে। সো কসমেটিক্স ইম্পোর্ট করেছি $1000 কসমেটিক্স। সো আমি যদি এটা আমি ক্যাশ আর সাইড এলসি করতে পারতাম, তার মানে আমি যেদিনই $1000 আসলো আমার টাকা রেডি, আমি ব্যাংকে আমার টাকা আছে 85,000 টাকা দিয়ে দিলাম, ব্যাংকের ডকুমেন্ট, ব্যাংক পেমেন্ট করে দিল এক্সপোর্টারকে। এটা একটা মেথড। আর একটা মেথড হচ্ছে আমি লোকাল ব্যাংক থেকে লোন নিলাম, এটাকে বলা হচ্ছে LATR, লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট, LATR বলে। মানে আপনি আজকে পেমেন্ট ব্যাংকে করতে হলো না, আপনি একটা সাইন করে দিলেন, ব্যাংক আপনার নামে একটা লোকাল লোন ক্রিয়েট করলো, 6 মাস পরে আপনি পেমেন্ট করবেন, লেটস সে 9% করে চার্জ হবে। আর একটা লোন আছে, এটাকে বলা হয় ইউপাস লোন। হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স লোন বলে। এই ইউপাস লোনটা হচ্ছে এই যে লোকাল ব্যাংক লোন না দিয়ে ফরেন কোন ব্যাংক লোন দিল, লেটস সে ইউকে এর কোনো ব্যাংক লোন দিল অথবা বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার লোন দিল। হ্যাঁ, সো এই লোনটা হচ্ছে যে ফরেন কারেন্সিতে লোন, ডলারের লোন। তো আমি 6 মাস পরে আমার এই $1000 ইম্পোর্ট করেছি, আমাকে লোকাল ব্যাংক থেকে লোন নিলে এই আজকে যদি 85,000 টাকা হইতো, মানে 85 টাকা $1 ইন্টু 85 টাকা, তাহলে আমার পেমেন্ট করতে হইতো $1000 এগেইনস্টে 85,000 টাকা। কিন্তু আপনি যদি ফরেন লোন নেন, 85,000 টাকা আপনার লাইবিলিটি হবে না, আপনার লাইবিলিটি হবে $1000। আপনার 6 মাস পরে আপনাকে $1000 পেমেন্ট করতে হবে, 85,000 টাকা দিলে চলবে না। স্যার এটা সেটেলমেন্টের সময় যে রেট থাকবে সেটা দিতে হবে স্যার। রাইট না, মানে 85,000 টাকা দিয়ে 85,000 টাকা হবে না, আপনাকে $1000 পেমেন্ট করতে হবে। সেই $1000 পেমেন্ট করতে যে পেমেন্ট ডেটে $1 ইন্টু 84 হইতে পারে, $1 ইন্টু 83 হইতে পারে, $1 ইন্টু 85 হইতে পারে। তো 85 অথবা তার কম হইলে আপনার কোনো রিস্ক নাই। জি স্যার, 85 থেকে যদি 86 হয়, 87 হয়, 88 তখন রিস্ক আছে স্যার।
তখন আপনার লস হবে। সো হেজিং হচ্ছে আপনি এই লোনটা বাংলাদেশের মনে করেন এইচএসবিসি আছে অথবা এসসিবি আছে, ওদেরকে বললেন যে ভাই 6 মাস পরে ডলারের রেট যাই হোক না কেন আমি তোমাকে পেমেন্ট করব পার ডলার অনুযায়ী 85 টাকা, ফিক্স করে ফেললেন। তো এই যে ব্যাংক আপনার রিস্কটাকে নিল, হেজ করলো, ব্যাংক একটা ছোট প্রিমিয়াম নিবে যে আপনি পার ডলারে 30 পয়সা দিয়েন বা 40 পয়সা দিয়েন। সো ব্যাংক এই আপনার কাছ থেকে প্রিমিয়াম নিয়ে, রিস্ক প্রিমিয়াম নিয়ে ব্যাংক এনশিওর করলো যে আপনি 6 মাস পরে যখন পেমেন্ট করবেন তখন $1000 বিনিময়ে আপনাকে 85,000 টাকা দিলেই চলবে। বোঝা গেল? এটাকে বলে হেজ। এবার বলেন তো হেজিং বোঝা গেছে কিনা? অনেক একটা কঠিন কনসেপ্ট, আপনাদেরকে ইজিলি বুঝাই দিলাম। বোঝা গেছে? কঠিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ স্যার। ওকে, এখন ধরেন আমরা এই লেভেলে একটু তো বুঝতেই হবে, একটু সবসময় ইজি জিনিস বুঝলে তো হবে না, একটু কঠিন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন প্লিজ। আচ্ছা স্যার, একটু আগে যেটা হলো IAS 21 এ স্যার আমরা হচ্ছে এনজিও তে জব করে, সেক্ষেত্রে স্যার এনজিও গুলোতে যে রেটে দেই সেই রেটে কখনো বেশি রেটে আমরা ডলার বা ইউরো কনভার্ট করি, কমও হয়। যদি স্যার গেইন হয় তাহলে স্যার আমরা ওআইসি তে দেখালাম, আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখালাম। যদি লস হয় তখন আমরা কোনটা একই ভাবেই করব? সেটা ওসিআই তে লস। রাইট। ওসিআই তে লস দেখাবো স্যার। রাইট। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। গেইন হলো ওসিআই তে, লস হলো ওসিআই তে, দুটোই হবে। আরেকটা কথা বলি, এনজিও গুলো কিন্তু ফুল আইএফআরএস ভার্সন অ্যাপ্লাই করে না, তারা কাস্টমাইজ করে। ঠিক আছে, তাদের হচ্ছে ক্যাশ বেসিসে অ্যালাউড। হ্যাঁ, এনজিও অ্যাফেয়ার্স গুলোতে আপনার এটা অ্যালাউড আছে। এনিওয়ে, সো আমরা স্যার যেহেতু আমাদের এনজিও ব্যুরোতে রিপোর্ট করতে হয় এবং এনজিও ব্যুরোতে ক্যাশ বেসিস রিপোর্ট করতে হয়, সেজন্য আমরা ওটা করি। কিন্তু আমরা যখন এনবিআর এর জন্য একটা টোটাল আমাদের স্ট্যাটুটরি অডিট করি তখন কিন্তু স্যার আমরা আইএফআরএস অনুযায়ী করি স্যার, অ্যাক্রুয়াল বেসিস। রাইট। এটা মানে অ্যালাউড আছে। ঠিক আছে, এনিওয়ে, তো থ্যাংক ইউ, মানে গুড কোশ্চেন করছেন। এবার হচ্ছে আরেকটা জিনিস বলি, সে স্টেটমেন্ট অফ প্রফিট অন আদার কম্প্রিহেনসিভ ইনকাম হচ্ছে এন এন্টিটি হ্যাজ এ চয়েস অফ প্রেজেন্টেশন কি করতে পারে, এ সিঙ্গেল স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস and other comprehensive income into two statement। তার মানে কি করতে পারে জানেন? আমরা যে দেখি না, আমরা যে স্টেটমেন্টটা করি, দেখেন একটু আগে যেটা দেখালাম, সেখানে হচ্ছে যে ওসিআই থাকলে ইনকাম স্টেটমেন্ট নিচে ওসিআই অ্যাড করেও দেওয়া যায়, অথবা ওসিআই কে আলাদাভাবে সেপারেট দেখানো যায়। এটা ইউ হ্যাভ চয়েস। কিরকম আছে আমি দেখাই আপনাকে, একটা উদাহরণ মনে আছে এখানে, এটা খুব কঠিন। এই যে এখানে দেখেন, এই উদাহরণটা দেখলে আপনি ইউ উইল বি ক্লিয়ার। উপরের পার্টটা হচ্ছে আমার প্রফিট এন্ড লস, রেভিনিউ এক্সপেন্স বাদ দিয়ে, এটা লিস্টেড কোম্পানি যেহেতু, মানে সরি এই অ্যাসোসিয়েট আছে, শেয়ার প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট, দিস ইজ ইওর প্রফিট। আদার ওসিআই এর ভিতর কি আসছে, রিভ্যালুয়েশন রিজার্ভ আসছে, হ্যাঁ এইগুলো আসছে। সো এই দুটো মিলে একসাথেও দেখানো যায়, আবার চাইলে দুটোকে সেপারেট স্টেটমেন্টও প্রেজেন্ট করা যায়। এটা খুব কঠিন কিছু না, এটা নরমাল জিনিস, আমরা জানি। আচ্ছা, আরেকটা হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বলে, এই টার্মটা জাস্ট শুনে রাখেন, এখনকার জন্য ইম্পর্টেন্ট না, পরে এক সময় বলে দিব। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কে বলতে পারবেন? হোয়াট ইজ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট? একজন কে বলবেন কাইন্ডলি? কেউ জানেন কিনা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট? আগে স্যার মাইনরিটি ইন্টারেস্ট বলতো স্যার। হ্যাঁ, মাইনরিটি। এক্স্যাক্টলি। মানে সহজে অনেকে তো কোশ্চেন করেন, এই যে সহজ তাদেরকে বুঝাই দিই। সেটা হচ্ছে যখন আপনি হচ্ছে যে অন্য কোম্পানিকে ধরেন, আপনি আপনার হচ্ছে যে অন্য কোম্পানিতে ইনভেস্ট করছেন, সো এই আপনার কোম্পানিটা হচ্ছে আপনার সাবসিডিয়ারি কোম্পানি, 100% ওন সাবসিডিয়ারি হলে তো আর ওসিআই বা মাইনরিটি ইন্টারেস্ট আসবে না। কিন্তু আপনি যদি 80% হোল্ড করেন বা 90% হোল্ড করেন, তাহলে 10 বা 20% তো অন্য ছোট ছোট ইনভেস্টর ইনভেস্টমেন্ট আছে, তাদেরকে বলা হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা মাইনরিটি ইন্টারেস্ট। মানে আপনি যদি 100% সাবসিডিয়ারি হয় আপনার, তাহলে তো আর আপনার দেয়ার ইজ নো কোশ্চেন অফ এনসিআই বা মাইনরিটি ইন্টারেস্ট বলে কিছু নাই। কিন্তু যদি এমন হয় 80, 90, 85, 95 এরকম যদি ইনভেস্টমেন্ট করেন, বা 70, 80, 65, সো ইউ আর দ্য মেজর, আপনি হচ্ছে মেজর হোল্ডিং, আপনার সাবসিডিয়ারি আছে, বাট এই আপনার হোল্ডিং ছাড়াও আর যারা ইনভেস্টমেন্ট আছে তাদেরকে বলা হয় নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। সো এটা ক্লিয়ার, আমি জাস্ট এখনকার জন্য জরুরি না বলে রাখলাম। এবার একটা আমরা মনে হয় যে এই স্লাইড দিয়ে আমরা আজকে শেষ করব। আমাদের IAS 1 এর উপরে ডিটেইল বলেছি। আই হোপ যে আপনারা, এরপরে কিছু ডিসক্লোজার রিকোয়ারমেন্ট আছে অলরেডি আমাদের, আমি তো 1.5 ঘন্টা করে ক্লাসগুলো নিব, আর হয়তো 10 মিনিটস আমরা কন্টিনিউ করব। সো এরপরে আমরা IAS 2 অন্যান্যগুলো করব। আমি IAS 1 এর ডিটেইল আপনাদের সাথে শেয়ার করেছি। সো এখানে একটা দিস ইজ এই গত ক্লাসেই দেখিয়েছিলাম কিছুটা, যে ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট, সেটা হচ্ছে ওই একই কোম্পানি ইউজ করছি, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি। স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম এখানে ক্লিয়ারলি বলা আছে।
এরপরে বলা আছে ইন 1000 বিডিটি, এই কথার মানে কি বলেন? ইন 1000 বিডিটি আগের দিন বলেছিলাম, কেউ একজন বলবেন হোয়াট ইজ ইন 1000 বিডিটি অর্থ কি? আমি একটা টার্ম বলেছিলাম, রাউন্ডেড ফিগার। হ্যাঁ, রাউন্ডিং আপ, ইয়েস। মানে আপনার সংখ্যাটা অনেক বড় হয়ে যায় না? এই দেখেন এখানে কত বোঝা যাচ্ছে, ধরেন এখানে বোঝা যাচ্ছে হচ্ছে 3টা শূন্য মানে 15,000, 15,000 হচ্ছে তার আগে হচ্ছে 97 লাখ, তার আগে তাহলে বোঝা যাচ্ছে হচ্ছে কত 97 লাখ, তারপর হচ্ছে কোটি। তার মানে হচ্ছে এখানে মানে এই শূন্যগুলো অ্যাড করলে আপনার পড়তে অসুবিধা হইতো। সো এখন আপনার এটাকে 1000 সংখ্যা কমায় দেওয়া হয়েছে। সো এই হচ্ছে বিষয়টা, এটাকে রাউন্ডিং আপ বলে। তারপর হচ্ছে গ্রস টার্নওভার, ওই যে বললাম যে অফসেটিং করা যাবে না, খরচগুলো আলাদা দেখাইতে হবে, এজন্য গ্রস টার্নওভার দেখা হয়েছে। তারপরে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি এন্ড ভ্যাট। এটা সিগারেট কোম্পানি তো সাপ্লিমেন্টারি ডিউটি থাকে, বাট অন্য কোম্পানি সাপ্লিমেন্টারি ডিউটি থাকে না, ভ্যাট থাকে, ভিএটি। বাট যেহেতু এটা ক্ষতিকারক একটা এলিমেন্ট, এটার উপর সাপ্লিমেন্টারি ডিউটি আছে, ওইটাও বাদ দিয়ে দেখানো হচ্ছে। ঠিক আছে, এখন আপনি বলেন তো নেট অফ ভ্যাট শুরুতে প্রেজেন্ট করা যেত কি যেত না? মানে এই যে লেখা আছে না নেট টার্নওভার, এইটা দিয়ে শুরু করা যেত কি যেত না? মানে কোশ্চেন, আপনাদেরকে একটা কুইজ, এটা পারতাম কি পারতাম না? স্যার যাবে না স্যার। কেন যাবে না বলেন তো? স্যার পারা যাবে না, নোটসে দেখাই দিব। ইনকাম এবং এক্সপেন্স কে অফসেট করা যাবে না। এক্স্যাক্টলি, এই তো অফসেটিং শিখে ফেলছেন, ফ্যান্টাস্টিক। এই জন্যই আলাদা দেখানো হচ্ছে। দেখাই নিয়ে আসি স্যার নোটস নাম্বার দিয়ে। না না না, হবে না ভাই, ওই জন্যই বলা হচ্ছে যে এটা এই ধরনের জিনিসগুলো পারমিটেড না, এটা অফসেটিং করা যাবে না। ঠিক আছে, যাবে না। এটা হচ্ছে যদি আপনি কোনো অন্য কোনো আইএসএ বলা না থাকে তাহলে করা যাবে না। এটা নরমালি এই সেলস এর ক্ষেত্রে এটা নোট দিলে কভারেজ হবে না, এটাকে অফসেটিং করা যাবে না, পুরোটাই দেখাইতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে অনেকে করার চেষ্টা করে বলে, কিন্তু আসলে অ্যালাউড না। আপনাকে অফসেটিং এভাবে ডাইরেক্ট অফসেটিং করা যাবে না। তাহলে গেল হচ্ছে নেট টার্নওভার, তারপরে কস্ট অফ গুডস সোল্ড, তারপরে হচ্ছে গ্রস প্রফিট পেয়ে গেলেন। গ্রস প্রফিটের পরে এই যে অপারেটিং এক্সপেন্স, এইখানে কিছুটা নেট অফ করা হয়েছে। এখানে নোটে 22-এ ক্লিয়ার বলা আছে যে অপারেটিং এক্সপেন্স নিশ্চয়ই ফাইন্যান্স কস্ট আছে, অ্যাডমিন কস্ট আছে, তারপর হচ্ছে সেলিং কস্ট আছে, এগুলো আছে। ঠিক আছে, তো তারপরে পেয়ে গেলেন নেট অপারেটিং ইনকাম। এরপর হচ্ছে নেট ফাইন্যান্সিয়াল নেট ফাইন্যান্স ইনকাম। ওদের যেহেতু এক্সপেন্স কম হয়, ইনকামই হওয়ার সম্ভাবনা থাকে, এক্সপেন্সও আছে। সো নেট নন অপারেটিং ইনকাম চলে আসছে, যোগ করে আসছে। একটা কোশ্চেন প্লিজ। স্যার, এই অপারেটিং এক্সপেন্সটাকে কি ভেঙে দেখাতে হবে না এইভাবে সবসময় এইভাবে রাখতে হবে? এই যে অপারেটিং এক্সপেন্স কে নরমালি হচ্ছে এইটা দুইটা প্রেজেন্টেশন করা যায়। নরমালি অপারেটিং এক্সপেন্স নামে বেটার প্রেজেন্টেশন হচ্ছে যে আপনার যদি 3টা অ্যাডমিনিস্ট্রেটিভ আসে, ফাইন্যান্স কস্ট একটা, এইটা 3টা দিলে বেটার। বাট এভাবে যেটা করেছে এটা অলসো পারমিটেড, এখানে যেটা করা আছে এটা পারমিটেড। ঠিক আছে, কারণ আপনি দেখেন এক হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর হচ্ছে প্রেজেন্টেশন, আর অডিটর কারা দেখছেন, খেয়াল করছেন? রমন বাংলাদেশের নাম্বার 1 ফার্ম। সো স্বাভাবিকভাবে এখানে এমন কিছু করে নেই যেটা হচ্ছে আইএস পারমিটেড না হলে এটা করতে হবে, এটা পারমিটেড। ঠিক আছে, ওকে। সো তারপরে কি আসলো স্যার? নেট ফাইন্যান্স ইনকাম এক্সপেন্সেস, এটা কি স্যার নেট অফ করছে স্যার ফাইন্যান্স ইনকামের সাথে ফাইন্যান্স এক্সপেন্সেসটাকে? এখানে আসলে তো একটা আছে, বুঝছেন, এটা নেট করা নাই। মানে তাদের ক্ষেত্রে হয় কি, তারা তো লোন ইউজ করে না, তাদের ইনকাম হয় সাধারণত, এই জন্য লিখছে। নরমালি এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে নেট করার সুযোগ নাই, কারণ যদি আপনার ইনকাম হতো সেটা হচ্ছে আদার ইনকামের হেডে যেত, আর এক্সপেন্স এটা ওই নেট করেন, এটা আলাদা ফিগার। ওনার এগেইনস্টে স্যার এফডিআর ইনকামটা কি স্যার নেট অফ করা যাবে না স্যার? না না না, যাবে না, নরমালি যাবে না, এটা আলাদা দেখাইতে হবে। ঠিক আছে, কারণ ফাইন্যান্সিয়াল আপনি ভালো কোশ্চেন করছেন। ধরেন আপনার ব্যাংক লোন আছে, এই জন্য ফাইন্যান্স কস্ট হয়, আবার আপনি কিছু এফডিআর এর উপর রাখছেন, ওইটার ইনকামটা। সো এই যে ফাইন্যান্স কস্টের এগেইনস্টে এফডিআর এর খরচ বাদ দিয়ে নেট অফ করবেন, দিস অফসেটিং ইজ অলসো নট পারমিটেড। নরমাল কেসে পারমিটেড না, স্পেশাল যদি কোনো কেস নেন, যদি আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজি হয়ে যায়, এনবিআর রাজি হয়ে যায়, তাহলে ডিফারেন্ট, বাট নরমালি এটা করা যাবে না। আচ্ছা, তাহলে এখানে আসলে হচ্ছে প্রফিট বিফোর কন্ট্রিবিউটরি ওয়ার্কিং, ডব্লিউপিপিএফ, যেটা ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড, এটার আগে একটা আসলো। তারপরে কন্ট্রিবিউশন আমরা জানি যে 5% কন্ট্রিবিউট করতে হয়, এটা দেখানোর পরে আসলে নেট প্রফিট বিফোর ট্যাক্স। তারপরে হচ্ছে এই ট্যাক্সের ভিতরে কারেন্ট ট্যাক্স আর ডেফার্ড ট্যাক্স, এটা একটা জটিল হিসাব। আগের সেশনগুলোতে আইএফআরএস IAS 12 নিয়ে অনেকের অনেক ভয় থাকে। এই আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, এই ক্লাসটা আমি নিব, এবং ডেফার্ড ট্যাক্সের মতো কঠিন জিনিস এরকম IAS 1 যেমন প্রত্যেকটা ভেঙে ভেঙে বুঝাই দিছি, অন্য সেশন আমি নেই আর না নেই, ডেফার্ড ট্যাক্সটা আমি নিব ইনশাআল্লাহ। ইউ উইল বি সার্টেন থাকেন যে ডেফার্ড ট্যাক্সটা অনেক কঠিন হলেও আপনারা বুঝতে পারবেন। সো
সো এখানে আপাতত বলছি না, বিকজ এটার জন্য আলাদা একটা আইএস আছে। শুধু এটুকুই রাখেন যে কারেন্ট ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্স বলে একটা জিনিস আছে, আমরা আইএস 12 এটা পড়বো। সো তারপর হচ্ছে নেট প্রফিট ফর দ্য ইয়ার গেল। এরপরে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, ওই যে বললাম না ওসিআই তে কিছু নাই, এই জন্য এটা ফাঁকা আছে। তারপরে হচ্ছে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম। তারপরে প্রেজেন্টেশনে একটা জিনিস বলা আছে, খেয়াল করছেন, আর্নিং পার শেয়ার। এইটা আবার কোন আইএস অনুযায়ী বলা আছে বলেন তো, কোথায় বলা আছে যে আর্নিং পার শেয়ার দেখাইতে হবে? স্যার আইএস 33। আইএস 33, পারফেক্ট, থ্যাংক ইউ। কে বলছেন? জাকির বলছিলাম। থ্যাংক ইউ ভাই, আপনি তো মোটামুটি ভালোই জানেন, থ্যাংক ইউ, এটা ঠিক আছে। ওকে, তো দ্য নোটস অফ দ্য পেজেস বলা আছে, দেখেন এখানে নোট অন দ্য পেজেস 180 to 221 আর ইন্টিগ্রেট পার্ট অফ দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই কথাটা কেন বলেছে কেউ একজন বলেন তো? এখানে বলছে দ্য নোটস অন পেজেস 180 থেকে 211 পেজে কত ডিসক্লোজার দেয়া আছে। এই ডিসক্লোজার ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কেন বলা হলো বলেন? স্যার ওই নোটগুলো ছাড়া এটা অসম্পূর্ণ থেকে যাবে। বিকজ আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কয়টা? 5টা। জি স্যার। যে নোটটা এটার পার্ট, ঠিক আছে? জি স্যার, জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, একটু করব স্যার? স্বপন বলছি। প্লিজ স্যার এটা একটু ম্যাথ রিলেটেড, যদি কিছু মনে না করেন স্যার। মানে আমাদের আইসিএসবি তে তো একটু এই বিষয়টা একটু আমি একটু বুঝতে চাই স্যার। যেমন ধরেন স্যার, আমাদের যে ইনকাম স্টেটমেন্ট স্যার আমরা করলাম, এখানে দেখলাম যে অপারেটিং এক্সপেন্স মানে অপারেটিং ইনকাম দ্যাট মিন্স সেল যেটা বলি স্যার। তারপরে স্যার কস্ট অফ গুডস চলে গেল, গ্রস প্রফিট আসলো। তারপরে স্যার আমরা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এবং স্যার অ্যাডমিনিস্ট্রেশন কস্ট করলাম, তারপরে অপারেশনাল প্রফিট আসলো। এরপরে স্যার আমরা যদি করি স্যার, যেমন ধরেন ইনকামের উপরে যে ইন্টারেস্ট, লোনের উপরে ইন্টারেস্ট এবং হচ্ছে ইনভেস্টমেন্ট উপরে ইন্টারেস্ট, এগুলা যদি আমরা স্যার নন অপারেটিং এক্সপেন্স এবং নন অপারেটিং ইনকাম ধরে আলাদা করে যদি দেখাই, তাহলে কি স্যার প্রবলেম আছে, ভুল হবে স্যার? আচ্ছা, এখানে একটু বলি, একটু ভালো কোশ্চেন করছেন। সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন যদি হয়, আপনার ইনভেন্টরির জন্য যদি কোনো ফাইন্যান্স কস্ট হয়, দ্যাট শুড বি ইয়ার অপারেটিং এক্সপেন্স। এখন যদি অ্যাসেট কেনার জন্য কোনো লোন হয়, তাহলে এটা এই এক্সপেন্সটাকে আলাদা দেখাইতে হবে। এটা আপনি যেভাবে বলছেন এভাবে করা যাবে। বাট আমরা পরীক্ষার জন্য, ধরেন চার্টার সেক্রেটারি পাস করার জন্য, জি স্যার, পরীক্ষার জন্য স্যার ইউ আর এক্সট্রিমলি ওকে, কোনো সমস্যা নেই। বাট যদি আপনি এমএনসি কোম্পানি লাইক ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউনিলিভার, তখন কিন্তু এর ব্যত্যয় করার সুযোগ নেই। পরীক্ষার জন্য হ্যাঁ কিছুটা আপনি তো অবভিয়াসলি ওইটাই স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার, একটু মানে আমাদের বোঝার জন্য, যেমন আমি স্যার একটু আইসিএসবি লেভেল 1টা পড়াই বা ফাউন্ডেশন লেভেল একটু পড়াই। তো সেখানে অনেকেই আমি যে যারা আসলে অ্যাকাউন্টিং বেসের না স্যার, ব্যাকগ্রাউন্ডের না, তাদের বোঝানোর জন্য স্যার আমি যদি অঙ্কের মধ্যে যখন আমি স্যার ইনকাম স্টেটমেন্টটা করি, তখন যদি স্যার আমি একদমই উপরে যদি মানে অপারেটিং কস্ট গুলা আর নন অপারেটিং গুলা বোঝানোর জন্য যদি স্যার এইভাবে উপস্থাপন করি যে অপারেটিং অ্যাক্টিভিটিস লেখে, তারপরে স্যার আমার অপারেটিং ইনকাম, অপারেটিং এক্সপেন্স, এরপর স্যার নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স, এই হেড গুলা লিখে যদি অঙ্ক করি, ভুল হবে স্যার পরীক্ষার জন্য? আসলে কি, মানে নরমালি আপনারা, আমি শুরুতেই দেখালাম যে আইএস কিন্তু একদম স্পেসিফিক কোনো ফরম্যাট আপনাকে বেঁধে দেন, এটা থাকতেই হবে, কিন্তু মিনিমাম কিছু লাইন আইটেম বলা আছে, বিশেষ করে ব্যালেন্স শিটের কারণে। ইনকাম স্টেটমেন্টে বলা আছে অফসেট করতে পারবেন না, প্রেজেন্টেশন একটু এদিক সেদিক করা যাবে, কিন্তু কোশ্চেন হচ্ছে যে টার্নওভার, যেটা আপনি বললেন যে নরমালি কি হয়, যে আমরা নরমাল একদম মোস্ট কমন ফরম্যাট হচ্ছে প্রথমে গ্রস রেভিনিউ, তারপরে হচ্ছে ওর থেকে যদি কোনো ভ্যাট ট্যাট থাকে বাদ দিয়ে আমরা নেট সেলস বের করি বা নেট রেভিনিউ বের করি, তারপর হচ্ছে অপারেটিং এক্সপেন্স বাদ দিই, তারপর হচ্ছে সিওজিএস বাদ দিই, তারপর সিওজিএস বাদ দিয়ে গ্রস প্রফিট বের করি, তারপর হচ্ছে অপারেটিং এক্সপেন্সের ভিতরে সাধারণত 3টা হেড দেখাই। সেটা হচ্ছে যে আপনার সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স হেড, একটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। এই ফাইন্যান্সিয়াল এক্সপেন্স মূলত হচ্ছে অপারেটিং। এরপর যদি অন্য কোনো নন অপারেটিং ফাইন্যান্সিয়াল চার্জ থাকে, সেটা আমরা আলাদা দেখাইতে পারি, নরমালি একসাথে দেখানো যায়। এরপর আমরা পেয়ে গেলাম হচ্ছে যে নেট প্রফিট বিফোর ট্যাক্স। বিফোর ট্যাক্স স্যার একটু ইন্টারাপ্ট করব স্যার, এই যে ফাইন্যান্সিয়াল যে ফাইন্যান্স কস্ট যেটা স্যার আপনি বললেন, এই ফাইন্যান্স কস্টটাতে স্যার কোনটা স্যার? ব্যাংকের যদি কোনো লোন থাকে, লোনের উপরে সুদ বা ইনভেস্টের সুদ, এগুলো কি স্যার ফাইন্যান্স কস্ট? রাইট। ওকে, তারপরে আমরা কি করি, নেট প্রফিট বিফোর ওসিআই এন্ড ট্যাক্স, তারপরে ওসিআই মানে নন অপারেটিং যে ওসিআই যেটা আদার কম্প্রিহেনসিভ ইনকাম থাকে, তারপরে আমরা ট্যাক্স বা তারপরে ডব্লিউপিপিএফ এর হিসাব সব জায়গায় নেই, ডব্লিউপিপিএফ এ থাকলে বাদ দিতে হয়, তারপরে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, ট্যাক্সের সাথে ডিফার্ড ট্যাক্স থাকলে অবভিয়াসলি থাকবে, তারপরে আমরা পাই হচ্ছে যে নেট প্রফিট আফটার ট্যাক্স, তারপরে হচ্ছে ইপিএস দেখাই দিই। সো এখানে একটা স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি সরাসরি একটা
আপনার ইকুইটি স্টেটমেন্ট এখানে দেখাই দিলাম যে ব্যালেন্স শিটের যে সরি 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা পার্ট, সেটা হচ্ছে নরমালি কিরকম প্রেজেন্ট হয় খেয়াল করেন। সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল থাকে, ওপেনিং থাকে 2016, তারপর হচ্ছে ডিসেম্বর 2016 একটা গেল এক বছর, তারপরে 17 জানুয়ারি এবং 17 ডিসেম্বর। তো এখানে শেয়ার ক্যাপিটাল থাকে, তারপর হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, বিভিন্ন ধরনের রিজার্ভ থাকে, এটা থাকে। তারপর রিটেন আর্নিংস মানে হচ্ছে যে লাস্ট ইয়ারের অ্যাকুমুলেটেড প্রফিট, টোটাল ইকুইটি। সো এই ফরম্যাটটা হচ্ছে আপনার চেঞ্জ স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। হ্যাঁ, সো এই প্রেজেন্টেশন লুইন আমি বলবো যে এই প্রেজেন্টেশনটা আজকের পরে ফুল দিয়ে দিবেন। আমি নিশ্চয়ই আপনাদের দেন এই, বা আমি ওদেরকে এখনই বলে দিচ্ছি, বা আপনারা কালকে একটু ওই গ্রুপে লিখে দেন যে এটার কপি দিয়ে দিবেন। দিছে, এটা দিয়েছে স্যার? জি প্লিজ। এখানে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটিতে এখানে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম ফর দ্য ইয়ার, এটা কি আমি কি একসাথে দিতে পারি নাকি আলাদা আলাদা করে দিতে হবে? একসাথে আদার কম্প্রিহেনসিভ একসাথে। এখানে তো প্রফিট ফর দ্য ইয়ার এবং আদার কনস্ট্যান্ট দুটো আলাদা করে দিয়েছে। জি 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 জি। এটা কি একসাথে দিলে অসুবিধা আছে কিনা? নরমালি আলাদা দেওয়ার কথা, আলাদা দেওয়াটা উচিত। কারণ আপনার হয় কি, আপনি সিম্পল একটা জিনিস করেন, নরমালি এই যে হেডটা না, টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম ফর দ্য ইয়ার, হ্যাঁ, এর ভিতরে দুইটা প্রফিট ফর দ্য ইয়ার, এটা হচ্ছে আসলে আপনার নরমাল যেটা হচ্ছে রিয়ালাইজ লস আর গেইন। আর আদার কম্প্রিহেনসিভ ইনকামে আসলে আনরিয়ালাইজ, যেমন আপনি স্টেটমেন্ট শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, সেখানে লস অথবা গেইন হতে পারে, অথবা আপনার ফরেন কারেন্সি ট্রানজাকশন বা ট্রান্সলেশন করে কিছু গেইন লস আসছে, হেজিং অ্যাকাউন্ট থেকে আসছে, যেটা কিন্তু রিয়ালাইজ প্রফিট না, এটা আলাদা দেখানোটাই বেটার, এটাই উচিত। ঠিক আছে, দিস ইজ ইউর প্রেজেন্ট। সো ক্যাশ ফ্লো তো আমরা আলাদা, যেহেতু আমরা আলাদা 7 পড়ব, এখানে জাস্ট আপনাদেরকে এটুকুই বলি যে দুইটা মেথড আছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথড। সো এখানে তারা করেছে হচ্ছে ডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো করছে, একটু দেখে রাখতে পারেন, এটা খুব ইম্পর্টেন্ট না এখন, কারণ আমি তো IAS 7 এ আলাদাভাবে এটা দেখাবো। সো জাস্ট দেখে রাখেন। সো নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, নরমালি এখানে আজকে দিস ইজ দ্য লাস্ট স্লাইড ফর টুডেজ লাস্ট স্লাইড। আমি একটু খালি বলি যে কি কি জিনিস নোট রাখতে হয়। নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, IAS 1 suggests that the note should normally be presented in the following order. কি রাখতে হয়? আপনি প্রথম বলতে হয় স্টেটমেন্ট অফ কমপ্লায়েন্স উইথ IFRS, আপনি বলতে হয় যে আপনি IFRS কমপ্লায়েন্ট একটা প্রেজেন্টেশন, এটা বলতে হয়। সেকেন্ড বলতে সামারি অফ দ্য সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসি অ্যাপ্লাইড, অ্যাকাউন্টিং পলিসি আছে না, ডেপ্রিসিয়েশন পলিসি, আপনি কি সাম অফ ইয়ার ডিজিট করেন নাকি স্টেট লাইন করেন, ইনভেন্টরি মেথড কি, এই নোটগুলো দিতে হয়। ব্রিটিশ আমেরিকান টোবাকোর নোটগুলো আপনাকে দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন ডিটেইল 180 থেকে 211 পাতা কত ডিটেইল সে দিয়েছে, ইনক্লুডিং দ্য মেজারমেন্ট বেসিস ইউজড ইন প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কি মেজার করছেন, আদার অ্যাকাউন্টিং পলিসি দিবেন, তারপর সাপোর্টিং ইনফরমেশন গুলো থাকবে, ডিসক্লোজার দিবেন, কন্টিনজেন্ট লায়াবিলিটি যদি থাকে কোনো কিছু, এটা IAS 37 পড়াবো। তারপর IFRS 17 এর নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি কিছু থাকে ডিসক্লোজার দিতে হবে। সো এই ডিসক্লোজার রিকোয়ারমেন্ট গুলো যখন আমরা আরো IAS IFRS গুলো পড়বো, এই সেশনগুলো শেষ করবো, তখন ইজি হয়ে যাবে। সো আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আপনার যত বেশি ডিসক্লোজ ইনফরমেশন দিবেন তত বেটার। ঠিক আছে, সো আমার মনে হয় যে আমরা মোটামুটি আপনার IAS 1 সোফার মানে 2টা ক্লাসে শেষ করলাম। এরপরে আরো কিছু জিনিস তো অবভিয়াসলি সময়ের সাথে সাথে যখন অন্য IAS গুলো পড়াবো, যেহেতু এটা মেইন একটা IAS কোরিলেশন থাকবে, আমরা আরো জানতে পারবো। আর প্রেজেন্টেশনের টোটাল জিনিসটা আপনাকে ভিডিও তো পেয়েছেন, আর প্রেজেন্টেশনটা আমি কালকে সকালে লুইনকে এখনই বলে রাখবো যে আপনাদের PDF করে দিয়ে দিবে, ইউ ক্যান গো থ্রু দিস স্লাইড, এবং IAS এর যে বইটা আছে আমাদের, এটা আপনারা কালেক্ট করে নেবেন সো দ্যাট ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। সো যদি কোনো আর কোশ্চেন থাকলে আমি একটা কোশ্চেন নিতে পারি, আদারওয়াইজ স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, প্লিজ বলেন। স্যার ম্যাটেরিয়ালের ব্যাপারটা, স্যার ম্যাটেরিয়াল স্যার যেহেতু স্যার প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন হয়, এটা কি স্যার আমি ম্যাটেরিয়াল কতটুক করব, এটার কি কোনো মেজারমেন্ট আছে কিনা? এই তো গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। এইখানে দেখেন, এই যে বললাম না আপনার অ্যাকাউন্টিং পলিসি, আপনার অ্যাকাউন্টিং পলিসির কথা বললাম না, এইখানে এসে আপনার হচ্ছে ম্যানেজমেন্ট ডিসকাশন আছে যে আসলে ম্যাটেরিয়ালি থ্রেশহোল্ড কত সেট করবে। তো এখন কোশ্চেন হচ্ছে ম্যানেজমেন্ট করলো, কিন্তু এটা আসলে এখানে আরো রেগুলেটররা দেখবে, কিন্তু কথাবার্তার মাধ্যমে তো ম্যানেজমেন্ট ডিসকাশন করবে। অডিটর এসে বললো, ধরেন আপনি ম্যাটেরিয়ালিটি লেভেল এত বড় সেট করলেন, আপনার মনে করেন যে কোম্পানি সাইজ 100 কোটি টাকার টার্নওভার, আপনি নিজে ম্যাটেরিয়ালিটি লেভেল সেট করলেন 1 কোটি টাকা, এটা তো হবে না। বাট
রেশনাল লজিক্যাল হবে এবং আপনি সেট করবেন এবং সেটার নোটটা এখানে থাকতে হবে যে ম্যাটেরিয়াল লেভেল কি, বুঝা গেছে? এই যে অ্যাকাউন্টিং বেসিস কি, তারপরে পলিসি কি, এগুলো ডিসকাস করতে হবে। থ্যাংক ইউ ফর ইওর নাইস কোশ্চেন। এনি আদার কোশ্চেন? স্যার কোশ্চেন না, একটা রিকোয়েস্ট ছিল স্যার। প্লিজ বলেন। সেটা হচ্ছে কি ফিক্স অ্যাসেট যখন কেনা বেচা হয় সেখানে গেইন এন্ড লস হয়, এবং কিছু কিছু অর্গানাইজেশন এখানে ডুয়েল কারেন্সি ইউজ করে, সেখানে যে ফরেন এক্সচেঞ্জ গেইন এন্ড লস হয়, তো এটার উপর সেপারেট যদি ছোট ছোট দুটো ভিডিও দিয়ে দিন কোনো একটা কনভিনিয়েন্ট টাইমে আপনার, তাহলে একটু ওকে। আমি তো আপনাদেরকে ওই যে গোয়িং কনসার্ন, তারপর 3 কলাম, ওগুলো নিয়ে করার কমিটমেন্ট দিয়েছি। আসলে তো ইচ্ছা করে অনেক কিছু, বাট এটা করায় ফেলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ইটস গুড 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 ইয়ার। সো জি রিকোয়েস্ট ছিল স্যার, আমাদের শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট নিয়ে কি কোনো ক্লাস হলে একটু ভালো হয় স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি যেহেতু এটা মোটামুটি এটা আমার ক্লাসে কভার করব না, বাট আপনি গ্রুপে লিখেছেন আপনি কি কি জানতে চান, আমি একটু, আমার নাম্বার তো দেয়া আছে, কালকে দিনের বেলা এক সময় একটু এসএমএস দিন, আপনি আপনার জন্য আলাদা, আপনার জন্য না, আপনারা দিলে তো অন্যেরও লাভবান হবে, আমি একটা ভিডিও বানাই দিব। আর ক্লাসে যে আমরা যারা ক্লাস করে শেষ করে ফেলছি স্যার, যেমন আইএফআরএস আমাদের ক্লাস হয়ে গেছে স্যার, নেক্সট ব্যাচে আমরা এরকম কিছু কিছু ক্লাস স্যার করে কন্টিনিউ। আমি রাইট, আমার ব্যক্তিগত একটা মতামত হচ্ছে পয়সা দিয়ে নলেজকে কখনো আটকানো যায় না, অথবা 2 টাকা দিলে 2 টাকার নলেজ, 3 টাকা দিলে 3 টাকার নলেজ আমি পার্সোনালি বিলিভ করি না। যে কারণে আমি অনেস্ট একটা কথা বলতেছি, আজকে ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ যারা বের হয়ে গেছে তাদেরকেও আমি লিঙ্কগুলো অনেক সময় দিয়ে দিই নিজের থেকেই, যে যদি আমার ধরেন IS1 অন্য একজন নিয়েছে, তার কাছ থেকে এক রকম লার্নিং হয়েছে, আমি এবার পার্সোনালি করতেছি, যদি টিচার বা অন্যরা মাইন্ড না করে, আর আমি তো নিজে সবাইকে আমার ভাই ব্রাদার বা আমার কলিগ বাডিজ মনে করি, আমার ছাত্র বা আমরা অ্যালাইন মনে করি। সো আমার এই ডিসকাশন থেকে আমার কি 40 জন লার্নিং হলে আর 50 জন লার্নিং হলে আমার তো কোনো ক্ষতি নেই, বরং লাভ আছে নলেজটা। এই জন্যই তো ইউটিউব চ্যানেলে আমারগুলো আমি দিয়ে দেওয়া হলো, এই জন্যই দিই যে আসলে আপনারা একটা কোর্সের ভিতরে আছেন, একটা রিগোরাস লার্নিং হবেন, বাট বেসিক কিছু লার্নিং তো অন্যরা পাইতে পারে, তো কোনো ক্ষতি নেই। সো অনেক সময় আমি সব দেই না, কিছু কিছু দিয়ে দিই, অন্য টিচাররা আপত্তি করে তাদেরগুলো দেই না। জি যেমন স্যার একটা উদাহরণ, সিপিডি বক্স যেমন দেখলে স্যার দেখতেছি ঠিকই, কিন্তু ঠিক অ্যাপাটাইটটা আসতেছে না স্যার, মনে হচ্ছে কিছু যেন বাদ রয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সিপিডি বক্স বা অনেকেই ভিডিও করে, এত ডিটেইল ভিডিও আপনি কারোর পাবেন না। আমি যে ক্লাসে যেটা দিলাম আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি যে আপনি খুঁজে দেখেন এত ডিটেইল। সো থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আরেকজন কেউ কিছু বলতেছিলেন ভাই? স্যার আইএস গুলো সহজে আত্মস্থ করার উপায় কি স্যার? আমি আপনাকে বেশি খাটাবো না। প্রথম খাটানো হচ্ছে যে আইএস এর একটা বই আছে, লুইন, অনেকেই অর্ডার করছে, আইএস এর বইটা নেন, আমার বইটা সিম্পলিফাইড করা। আপনার বই দুইটা আছে আমার কাছে। ওকে ওকে, সো আইএস টা ওই বই থেকে একটু একটু করে পড়েন। আর আমি যে এবার সেশনগুলো নিব, এই সেশনের A to Z মাথায় রাখতে হবে, এটা কঠিন না, আমি সহজভাবে বলতেছি। এটুকু হলেই মোটামুটি আয়ত্ত ধরে নেওয়া যাবে, কিন্তু আসলে মাস্টারই তো আছে, মানে আমিও বলি না প্রতিদিন লার্নিং করি, প্রতিদিন শিখি, ক্লাস নেওয়ার আগে আবার পড়ি, আবার শুনি, আইএফআরএস বক্সের বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় দেখি, তারপরে পিডব্লিউসি, আর্নেস্ট ইয়াং এর ডিসকাশন দেখি। আমি যে প্রতিদিন কত সময় দিই লার্নিং এর জন্য, আমি আপনাদেরকে এত টাফ এখন করব না। আমি সিম্পলিফাইড মেথড যেহেতু আমি খাটতেছি, আমি সামারি করে আপনাদের দিব, আপনারা জাস্ট আমাকে ফলো করেন আর বইটা একটু দেখেন, আমার মনে হয় আপাতত চলবে। বাট ইট ইজ এ লাইফ লং লার্নিং। হ্যাঁ, প্রফেশনাল সারা জীবনই পড়ে, আমরা পড়তে থাকবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন।